হ্যাঁ 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 আমি চলে আসছি। কতজন আসছে? 17 জন। আছেন সবাই? খালিদ, সঞ্জয়? জি ম্যাডাম, আছি ম্যাডাম। জি ম্যাম, আসছি ম্যাম। আচ্ছা, নামাজ শেষ হয়েছে? জি ম্যাম। কি আরো বাড়বে নাকি? জি ম্যাম, আস্তে আস্তে আরো বাড়বে আর কি, মাত্র তো শুরু হলো, বাড়বে। বুধবারই আমার লাস্ট ক্লাস ইনশাআল্লাহ। আপনাদের ওই মুশারফ কতগুলো ক্লাস নিছে? যে কটা চ্যাপ্টার শেষ হয়েছে প্রথম থেকে বলুন তো একটু আমাকে। ম্যাম ওনার তো চ্যাপ্টার অলমোস্ট চারটা শেষ হয়ে গেছে। ক্লাস নিছে দেখলাম। আমি শেয়ার দিচ্ছি। আপনাদের কি অবস্থা বলেন তো? পড়াশোনা বাদ দিয়ে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, হার্টের প্রেশার, জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, ভালো আছেন? আছি, ভালো আছি। কে যে আমাকে সালাম দেয় আর কার সাথে যে কথা বলি। ম্যাম, আমি রনি বলছিলাম। কালকে একজন আমাকে ফোন দিল আগের ব্যাচের, ওর সাথে অনেকক্ষণ কথা বলছি, পরে ফোন রাখার পরে খেয়াল হয়েছে আমি ওর নামই জিজ্ঞেস করিনি। তো বলেন আপনাদের কার কি অবস্থা? ম্যাম অবস্থা বলতে তো এই তো ফার্ম, বাসা, ক্লাস, এখন তো প্রেসার অনেক বেশি ম্যাম। আর অডিট পিরিয়ড তো শুরু হতেই যাচ্ছে, এমন সময় লকডাউন আর ঘোষণা। কি যে লকডাউন আর কি যে শাটডাউন আর কি যে কি আর কি যে করোনা, করোনারই মনে হয় কনফিউজ হয়ে কিন্তু পরে আমাদের দেশ থেকে চলে গেছে। কি সিএ প্যারা লাগতেছে নাকি সিএ লাইফ এনজয় করতেছেন নাকি মনে হচ্ছে বড় ভুল করছি প্রিপারেশন বলুন তো? ম্যাম বুঝতে পারিনি। প্যারা লাগতেছে নাকি সিএ লাইফ এনজয় করতেছেন বা এনজয় করা শুরু করছেন? ম্যাম, আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না। আমি তো বলছি না আমারে এখন কি শোনা যাচ্ছে? ম্যাম মানে অস্পষ্ট। অস্পষ্ট, জাস্ট হ্যাঁ, এখন হোল্ড একটু করেন। মানে ক্লিয়ার হচ্ছে। আপনারা কথা বলেন, আমি আমার ইয়েটা চেঞ্জ করি, স্পিকার ইয়েটা চেঞ্জ করে হেডসেটটা। বললাম যে এখন কি মনে হচ্ছে যে সিএ পড়তে এসে ভুল করছি নাকি এনজয় করতেছেন ক্লাস?
ম্যাম এনজয় করতেছি, ভুল হয়েছে মনে হয় না। ভেরি গুড। এনজয় যদি ত- না করেন এই ইয়েতে টিকে থাকতে পারবেন না। তবে ম্যাম প্রেশার বেশি, তবে মানে বোর বা মানে আফসোস এরকম কিছু নাই, তবে এনজয় করতেছি। আফসোসটা লাগবে যখন পরীক্ষাটা দিবেন, রেজাল্টটা আসবে, তখন কিঞ্চিত আফসোস লাগাটা শুরু হবে। হ্যাঁ সেটাও ঠিক ম্যাম, হতে পারে, কারণ এখনো তো পরীক্ষা দেইনি। এখন কি শোনা যায় আমার কথা ক্লিয়ার? জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এখন ব্লুটুথ স্পিকারে জয়েন করেছি। ওকে, তাহলে শুরু করি। 23 জন পোলাপাই নিয়া। জি ম্যাম। আলহামদুলিল্লাহ যে আপনারা 23 জনই আসছেন। মেয়েরাও আসছে। আজকে যদি মেয়েদেরকে ডাইকা আমি না পাই, তাহলে ছেলেদের সামনে বকা দিব। চিন্তা করে দেখেন, বকা খাবেন না আগে আগে ভাগবেন না ক্লাস করবেন? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। ওকে, আজকে আমরা ইনশাল্লাহ চ্যাপ্টার 9, 10, 11 শেষ করব। 12 আমি আগেই পড়াইছি, 12 দিয়ে আমি আপনাদের আসলে শুরু করছিলাম। আর নেক্সট বুধবারে যেহেতু লাস্ট ক্লাস, সেদিন আমি 13 শেষ করে যদি 14 করতে পারি তো করবো, বাট 14তে বোঝানোর কিছু নাই, মুখস্থ করার, তো প্রবলেম হবে না বোধহয়, বাট আই উইল ট্রাই। আর আপনাদের যে অঙ্ক শেয়ার করছিলাম, আপনারা কি কেউ দেখছিলেন বা দেখতে পারছিলেন, সময় পাইছিলেন? যদি নাও পান, পরে যদি মনে করেন যে অঙ্কটা দেখে প্রবলেম হচ্ছে বোঝার, তো আমার সাথে কমিউনিকেট করতে পারেন, গ্রুপেও কমিউনিকেট করতে পারেন, যে আমরা গ্রুপেও আপনাদেরকে আলাদা করে বুঝাই দিতে পারি। সবাই মিলে যদি মনে করেন যে মাইক্রোসফট টিমস বা জুমেও যদি আপনারা একটা গ্রুপ করে মিটিং অ্যারেঞ্জ করতে পারেন, আমি তখন অঙ্কগুলো বুঝাই দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, জি ম্যাম। আচ্ছা, চ্যাপ্টার 9 খুবই ইজি একটা চ্যাপ্টার, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। তো আপনাদের তো যেহেতু মাল্টিপল ইয়ে শুরু হবে, তো এখান থেকেও সুযোগ আছে আসার, আসলে যে কোনো জায়গা থেকেই সুযোগ আছে আসার। তো আসলে সোজা চ্যাপ্টার, কঠিন চ্যাপ্টার এভাবে চিন্তা না করে আমরা আসলে প্রত্যেকটা চ্যাপ্টারকেই সমান মনোযোগ দিয়ে পড়লেই পাশ করে ফেলতে পারবো। আর মনে রাখবেন যে যত তাড়াতাড়ি পাশ করা যাবে, ততই আপনার কনফিডেন্স লেভেলটা ভালো থাকবে। আর একটা সাবজেক্ট বারে বারে পরীক্ষা দিতে গিয়ে কিন্তু আসলে একসময় বিতৃষ্ণা চলে আসে, তখন দেখা যায় যে কি বলবো, যেটা যে পরীক্ষাটা আরো ভালো করে দেওয়া যাইতো সেটাও দেওয়া হয় না। মানে বারে বারে পড়লে অনেক সময় এমন না যে বারে বারে পড়লে ভালো হচ্ছে, অনেক সময় বারে বারে পরীক্ষা দেওয়াটা খারাপ হয়ে যায়। বিশেষ বিশেষ করে যারা আমার মতো মানে ইমপেশেন্ট, এত পড়াশোনা করতে চায় না, তাদের জন্য ঝামেলা হয়েছে। তো ওটা মাথায় রাখেন, কারণ আপনি বেস্ট জানেন যে আপনি কি। ওকে, প্রথমে এখানে প্রফেশনাল কি, অ্যাকাউন্টেন্সি প্রফেশন কি, সেগুলোর একটা ডেফিনেশন দিছে। তো আমরা যদি কাউকে প্রফেশনাল বলি, যে ওই লোকটা প্রফেশনাল, তাতে কি বোঝায়? যে তার একটা স্কিল আছে, ওই লোকটার একটা স্কিল আছে। সেই স্কিলটা কিভাবে আসে? একটা কোহেরেন্ট কোর্স অফ স্টাডি থেকে আসে। তার মানে যে আপনারা আপনারা কি একটা আর্টিকেলশিপের মধ্যে আছেন, 3 বছরের একটা স্টাডির মধ্যে আছেন এবং পরবর্তীতে পরীক্ষাগুলো দিবেন। তো আপনারা একটা কোর্স অফ স্টাডির মাধ্যমে, এই সিলেবাসটার মাধ্যমে একটা স্কিল বিল্ড আপ করবেন। এবং কি করতেছেন, আপনাদের এই স্কিলটা ডেভেলপ করা হচ্ছে আরো ট্রেনিং বেসড অন প্রফেশনাল ভ্যালুস। দেখবেন যে আপনাদের বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন করা হচ্ছে, বা ফার্মে, আমাদের ফার্মে যেমন উইকলি ট্রেনিং এর ব্যবস্থা ছিল, সেভাবে আপনাদের স্কিল ডেভেলপ হয়। এবং
এগুলো হওয়ার পরে মনে করেন যে আপনার কোর্স শেষ হয়ে গেল, আপনি সিলেবাস শেষ করে পরীক্ষা দিয়ে পাশ করে ফেললেন, ফার্মে আর ট্রেনিং হচ্ছে না, তারপরেও কি who continues to develop and enhance those skills by experience and continuing professional education, তার মানে ডাক্তারদের মতো সেই ডাক্তারটাই ভালো, যে ডাক্তারটা যত বেশি আপডেটেড। তাহলে সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্টটাই ভালো যে পাশ করার পরও নিজেকে কি করতেছে, কন্টিনিউ করতেছে ডেভেলপ করার জন্য। কিভাবে? যে স্কিল গুলো সে বিল্ড আপ করছে নিজের মধ্যে, সেই স্কিল গুলোকে আরো এনহেন্স করতেছে। এবং সেই এনহেন্সটা কিভাবে হচ্ছে? এক হচ্ছে এক্সপিরিয়েন্সের মাধ্যমে, যে যত দেখবেন যে জব সার্কুলারে কি দেওয়া হয় যে 8 থেকে 10 বছরের বা 15 থেকে 20 বছরের এক্সপিরিয়েন্স চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেই স্কিল গুলোকে আরো বেশি এনহেন্স করে। এবং কন্টিনিউইং প্রফেশনাল এডুকেশন, সেটা কি করবে? যে নতুন একটা আইএস বের হলো, নতুন একটা আইএফআরএস বের হলো, বা আইএস আইএফআরএস এর কোনো আপডেশন আসলো, এগুলো সে সব সময় কি করবে? পড়বে, পড়াশোনার মধ্যে জানার মধ্যে থাকবে। সে বিভিন্ন ওয়েবিনারে অংশগ্রহণ করবে, বিভিন্ন ওয়ার্কশপে করবে, পার্টিসিপেট করবে, করে করে তাহলে প্রফেশনাল সেই লোকটাই, যে সে কি সারা জীবন পড়াশোনার মধ্যে থাকে, বা সারা জীবন কি বলবো, নিজেকে সবসময় আপডেট করার মাধ্যমে থাকে। যখনই আপনি আপডেট করা নিজেকে বন্ধ করে দিবেন, তখনই আপনি পিছায় পড়বেন। এখন এই আপডেটটা কিন্তু শুধু আমাদের আইএস আইএফআরএস সেটাই না, আমাদের এক্সেলে দেখেন 10 বছর আগেও এক্সেল কি ছিল, আর এখন এক্সেলে কত বেনিফিট বা টুলস অ্যাড হয়েছে। তাহলে এই সেগুলো যদি আপনি ইউজ না করতে পারেন, তাহলে তো আপনি পিছিয়ে যাবেন। এখন পাওয়ার পয়েন্টে সবাই প্রেজেন্টেশন করে, তো আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, আপনি বোর্ডের সামনে প্রেজেন্ট করবেন, আপনি পাওয়ার পয়েন্টে স্লাইড বানাইতে পারেন না বা প্রেজেন্ট করতে পারেন না, বা আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করার জন্য বা পাওয়ার পয়েন্টে স্লাইড মেনটেন করার জন্য আরেকটা জুনিয়রের দরকার হয়, তাহলে কিন্তু হবে না। বা হচ্ছে আপনাকে ইংলিশে কথা বলতে হবে, আপনার ভোকাবুলারি বাড়াইতে হবে, মানে সব দিকেই সবসময় আপনাকে নিজেকে ডেভেলপ করার মাধ্যমে থাকতে হবে। এই জিনিসটা কখনোই আপনার কি বলবো একদিনে 1 মাসে হয়ে যায় না। আমি নিজেও ফলো করি না, তাও আমি যেটা করার ট্রাই করি যে ডেইলি নিউ একটা ওয়ার্ড শিখা, হুম, তারপরে ডেইলি নিউ একটা এক্সেল এর টুল শিখা বা কোনো একটা টিপস শেখা চেষ্টা করি। হ্যাঁ, যে কোনো কিছু একটা নতুন আজকে কি শিখলাম, তো একটু ভ্যারাইটি রেখে শেখার চেষ্টা করি। আজকে যদি এক্সেল এর কোনো কিছু দেখি, তো আরেকদিন পাওয়ার পয়েন্টের কিছু দেখলাম, কখনো ওয়ার্ডের কিছু দেখলাম। হ্যাঁ, আপনি সবসময় একটা ইয়ের মধ্যে থাকবেন, নিজে আজকে কি শিখলাম। কারণ নাইলে কি আপনি পিছায় যাবেন। আবার শুধু যে এইসব শিখবো তা না, মাঝে মাঝে একটু আইএস আইএফআরএস গুলো আবার দেখি, আবার একটু পিছনের কর্পোরেট রিপোর্টিং বইটা একটু বের করে দেখি। আর অফিসে তো ইয়ে থাকেই, মানে অফিসের কাজে তো প্র্যাকটিস থাকেই। তারপরও একদম এই জার্নালটার কি ছিল, বা লিজে আগে কি বলা ছিল, এখন লিজের আইএফআরএস এ কি কি ধরনের চেঞ্জ আসছে, আবার একটু পড়ে দেখি। বা ইয়ে পুরাটা মানে যাই করবেন পুরাটাই কিন্তু আপনার কাজে আসবে। আবার আরেকটা জিনিস যে আপনারা, আমি চাবো আপনারা সবাই নিজেকে ডেভেলপ করবেন হচ্ছে, যদি দেশে দেশে থাকতে চান, হ্যাঁ, যে দেশে থাকবো এখানে ক্যারিয়ার করব, তাহলে আপনার ট্যাক্স ব্যাট ল গুলি, হ্যাঁ, তারপরে কোম্পানি অ্যাক্ট, এগুলোতে না নিজেদেরকে সবসময় আপডেট রাখার ট্রাই করবেন। কারণ এগুলো খুব কাজে লাগে। কারণ যখন আপনাকে কোথাও চাকরিতে নিবে, হ্যাঁ, তখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এমবিএ করা হ্যালো ম্যাডাম, শোনা যাচ্ছে না?
হ্যালো, হ্যাঁ সাবিল ভাই, ধৈর্য ধৈর্য। কি গ্যাপ? ম্যাডাম কি ক্লাসে কথা বলতেছেন না? ম্যাডাম, ম্যাম মেবি ডিসকানেক্ট হয়ে গেছে, সো একটু আমরা ওয়েট করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, জি ম্যাম। সরি আমার হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল, মানে ট্রান্সফরমার বাস্ট হয়েছে, চারিদিক সব অন্ধকার হয়ে গেছে, ওয়াইফাই বন্ধ। আচ্ছা আচ্ছা, কি জানি আপনাদেরকে বলতেছিলাম, ট্যাক্স টাইমটা জানা খুবই দরকার, কারণ দেখবেন যে অ্যাকাউন্টেন্ট ভুরি ভুরি আপনার আশেপাশে পাওয়া যাচ্ছে, কম্পিটিশন অনেক বেশি। আপনাকে তো জব মার্কেটে টিকে থাকতে হবে, তাই না? বা আপনাকে তো কিছু করে কি করতে হবে, সংসার চালাইতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, নিজের ড্রিম গুলোকে ফুলফিল করতে হবে। তো আপনি যদি এই যে ট্যাক্স, ভ্যাট বা কোম্পানি অ্যাক্ট বা এই যে আপনার আরজিএসটির সাথে রিলেটেড কাজ বা এই যে আইপিওর সাথে রিলেটেড কাজ, আমিও যে সবকিছুতে এক্সপার্ট সেটা না, বাট এগুলোতে যদি নিজেদেরকে আপডেট রাখেন অনেক ভালো হবে। মানে আপনারা একটা নাম শুনছেন, নিশ মার্কেট? না, নিচ মার্কেট নাম শুনছেন? যে আপনারা যখন আপনাদের টার্গেট প্রোডাক্ট বা টার্গেট এরিয়া মার্কেটিং নিয়ে যখন পড়াশোনা করছেন তখন এই নিচ মার্কেট এই নামটা শুনছেন? যেমন মনে করেন যে, আমি একটা এক্সাম্পল দেই, যেমন লাক্স সাবান। লাক্স সাবানের কোনো কম্পিটিটর আছে বাংলাদেশে, বলেন তো? না, হুম, লাক্স সাবানের কোনো কম্পিটিটর নাই, হ্যাঁ। বাট একটা সাবান আছে দেখবেন, কস্টকো। সেটা সব জি, হোটেলে, মানে রেস্টুরেন্টে, সব হোটেলে রেস্টুরেন্টে দেখবেন কস্টকো সাবানটা পাওয়া যায়। এটা কিন্তু অনেক পুরনো একটা সাবান, কিন্তু এটা কিন্তু এখনো টিকে আছে। কিভাবে টিকে আছে? সে হচ্ছে মার্কেটের একটা টার্গেট এরিয়াকে ই করছে, একটা মানে স্মল এরিয়াকে টার্গেট করছে, যেটার ম্যাম, মধ্যে কিন্তু লাক্স সাবান ঢুকতেছে না। বুঝতে পারছেন? ম্যাম জি, সেটাকে বলতে, হ্যালো, স্কিন হচ্ছে স্কিনে কিছু বাসছে না তো। আমি আপনার কথা বুঝতেছি না রাজীব। ম্যাম স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আমি এখন স্ক্রিনে এখনো পড়াচ্ছি না, আমি কথা বলতেছি তাই। জি ম্যাম। হুম। তো সেই কস্টকো সাবানের কথা যেটা বলতেছি, যে সে নিচ মার্কেট, সে কিন্তু একটা স্মল এরিয়াকে টার্গেট করে এখনো টিকে আছে। তো আপনারা সবাই যে মানে ফাইন্যান্স কাজ করবেন বা কেউ সেটা না, কেউ অডিটে কাজ করবেন, কেউ দেখা যাবে যে আর ট্যাক্স ম্যানেজার হিসেবে কাজ করতেছেন বা ট্যাক্স ব্যাট নিয়ে কাজ করতেছেন, কেউ আইন কোম্পানি ল নিয়ে কাজ করতেছেন, কেউ কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করতেছেন। ইভেন আপনার যদি এই নলেজ গুলো থাকে, আপনি একটা কনসালটেন্সি ফার্মও খুলে দিতে পারবেন। আপনার কাছে কিন্তু অ্যাকাউন্টিং সেবা নেওয়ার জন্য কেউ আসবে না, বাট আপনার কাছে ট্যাক্স ব্যাট এগুলো সার্ভিস নেওয়ার জন্য মানুষজন আসবে। তাহলে মানে আপডেটেড থাকা বা নিজেকে ডেভেলপ করার ইয়েটা কি বুঝতে পারছেন? শুধু সিএ পাশ করে যাওয়াটাই সব না, আবার যে পাশ করতে পারলো না সে যে একেবারে মরে গেল, তার জীবনে আর কিছুই নাই, সেটাও কিন্তু না। বুঝতে পারছেন? আপনি জি, আপনার ট্রাই করে যাবেন, বাট আপনাকে নিজেকে ডেভেলপ করে, ও যে বুদ্ধি করে যে আমি তো এদিকে আর পারতেছি না বা এদিকে আমার হচ্ছে না, তাহলে অন্য দিকে ইয়ে করি। হ্যাঁ, বাট আপনাকে সবসময় অনেকগুলো ডোর ওপেন রাখার ব্যবস্থা রাখতে হবে। আচ্ছা, তাহলে এই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টেন্সি প্রফেশন নিয়ে যারা পড়াশোনা করে যখন যেটা বের হইতেছে তাদেরকে আমরা কি বলতেছি? অ্যাকাউন্টেন্সি প্রফেশন। তাহলে অ্যাকাউন্টেন্সি প্রফেশনের আমাদের মেইনলি হচ্ছে দুই রকম কাজ। একটা দল আছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে কাজ করতেছে, এবং আপনারা বিভিন্ন অফিসে যখন অডিট করতে যাচ্ছেন তখন আপনাদের প্রতিপক্ষ কার, কি মানে আপনারা অ্যাকাউন্টসটা কার কাছ থেকে পাচ্ছেন? যারা এই রিপোর্টিংটা বানাই দিচ্ছে, তাই না? আবার যারা বানাই দিচ্ছে
তারা আবার কাদের জন্য ওয়েট করতেছে? যারা অ্যাসুরেন্স দিবে, অডিট করে দিবে তাদের জন্য। তাহলে অ্যাকাউন্টিং প্রফেশনের মেইনলি বলতে মানে কোর ইয়ের মধ্যে যদি ভাগ যায় তাহলে হচ্ছে দুই ধরনের কাজ করে, ফিনান্সিয়াল রিপোর্টিং আর অ্যাসুরেন্স। ফিনান্সিয়াল রিপোর্টিং আর অ্যাসুরেন্স এগুলো তো বোঝানোর আমাদের কিছুই নাই, বলারও কিছু নাই। অ্যাকাউন্টেন্সি প্রফেশনের ইম্পর্টেন্স, প্রফেশনের ইম্পর্টেন্সটা কি? একটা বলতেছে যে ওয়ার্কিং অফ ক্যাপিটাল মার্কেট। আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন বা পেপার পড়েন তাহলে দেখা যাবে যে কিছুদিন পর পরই ক্যাপিটাল মার্কেট নিয়ে একটা কি শুরু হয়, একটা কেওস শুরু হয়, এবং দেখা যায় যে একটা পর্যায়ে যে অডিটরদেরকে সবাই ব্লেম করতেছে। হ্যাঁ, তাহলে শুধু তো অডিটররা এদিকে দায়ী না, কারণ যেই অ্যাকাউন্টসের উপর বেস করে একটা কোম্পানি ক্যাপিটাল মার্কেট সেই অ্যাকাউন্টসটাও তো একটা হচ্ছে কি ওয়ান সেট অফ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা। তাহলে দুই দুই জায়গা থেকে অডিটরের যেমন নিজস্ব দায়বদ্ধতা আছে, তেমনি যে অ্যাকাউন্টস প্রিপেয়ার করতেছে তারও দায়বদ্ধতা আছে। তাহলে আমার যত প্রফেশনাল পার্সন বা অ্যাকাউন্টেন্সি প্রফেশনটা যত বেশি এনহ্যান্স হবে বা ডেভেলপ হবে কান্ট্রিতে, আমার ক্যাপিটাল মার্কেটের কি বলবো আপনার মনিটরিং মেকানিজমটাও তত বেশি ইফেক্টিভ হবে। প্রথমত ক্যাপিটাল মার্কেটে কি সমস্যা থাকে? ক্যাপিটাল মার্কেটে প্রথমত সাফিসিয়েন্ট ফাইন্যান্সের অভাব থাকে। সাফিসিয়েন্ট ফাইন্যান্সের আপনার অভাব থাকে দেখেই তো একটা কোম্পানি বিভিন্ন চিন্তা করে কি আইপিও তে আসে, আমরা কিভাবে ফান্ড সোর্স করবো, এগুলো চ্যাপ্টার 8 কি ওখানে আমি চিন্তা করছি যে একজন চিন্তা করবে যে আমরা কোন জায়গা থেকে ফান্ড নিলে ভালো হয়, আমার অ্যাবিলিটি আছে নাকি সেইটা। আর ক্যাপিটাল মার্কেট এফেক্টিভ ওয়ার্ক করবে কখন? যখন সবার কাছে একটা ইনফরমেশন সবার কাছে থাকবে। যখনই আপনার মার্কেটে ইনঅ্যাডিকুয়েট ইনফরমেশন থাকে বা ইনফরমেশন গুলো একটা শ্রেণীর লোকদের কাছে থাকে, অন্য কারো কাছে থাকে না, তখনই কি আপনার অ্যাসিমেট্রিক ইনফরমেশন বলে। তখনই হচ্ছে ক্যাপিটাল মার্কেট ইফেক্টিভলি কাজ করতে পারে না, কারণ যেহেতু এক দলের কাছে ইনফরমেশন আছে এবং এক দলের কাছে নাই, তো তারা কি করতে পারে? ক্যাপিটাল মার্কেটটাকে নিয়ে গ্যামলিং গেম প্লে করতে পারে। তাহলে এই জায়গাটা আমাদের এই প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের কাজ করার সুযোগ আছে। আরেকটা কি, আমরা যখন আপনার কর্পোরেট নোটিফিকেশনটা পড়লাম তখন কি দেখছি যে আমরা পাবলিক ইন্টারেস্টে অডিটররা কাজ করে, স্পেশালি এক্সটার্নাল অডিটররা। তাদের কাজ কি, যে কোম্পানিগুলো যেহেতু আপনার একটা ম্যানেজমেন্ট চালাচ্ছে অন বিহাফ অফ দ্য জেনারেল পিপল বা শেয়ার হোল্ডার্স, তখন তারা পাবলিক দেখে দেয় যে এই কোম্পানির কি অবস্থা। যখন দেখে তখন সে পাবলিকের কথা চিন্তা করে দেখে যে এই কোম্পানির যে অ্যাসেট এগুলো ঠিক মতো বুক হয়েছে নাকি, যে এক্সপেন্সটা হচ্ছে এটা সেটা আসলে এক্সপেন্সটা হয়েছে নাকি, কোম্পানির জন্য হয়েছে নাকি, কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস আছে নাকি, যতটুকু পারে দেখে সেই পাবলিক ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য। এখানে হচ্ছে বিভিন্ন জায়গার আসলে আপনার ডেফিনেশন দেওয়া হয়েছে প্রফেশনালি দিয়ে নিয়ে, এগুলি আপনারা পড়ে নিবেন। দেশে প্রফেশনাল রেসপন্সিবিলিটি এখানে বলছে ICAEW, যাদের সাথে আমাদের MOU, হ্যাঁ ইংল্যান্ডের, যাদের সাথে আমাদের MOU করা আছে। ICAEW কি করছে? আমাদেরকে একটা কোড অফ ইথিক্স একটা পাবলিশ করে দিচ্ছে, যেটা একটা কনসেপচুয়াল অ্যাপ্রোচ, যেটা হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে, মেম্বারদেরকে এটা ফলো করতে হবে। সেই কোড অফ ইথিক্স এর 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আছে। তাহলে এইটা আপনাদের মনে রাখার মতো যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আমার কয়টা, 5 4 6 3 or 5 4 6 none of the above বা 5 4 6 all the above, যেরকম ভাবে আসতে পারে। তো ICAEW কোড অফ ইথিক্সটা কি ধরনের অ্যাপ্রোচ? একটা কনসেপচুয়াল অ্যাপ্রোচ, এবং এইটার কয়টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে? 5টা। এবং এই কোড অফ ইথিক্স আর কি কি বলে দিছে, এটা দিয়েও আপনার একটা মাল্টিপল বানানো যায় যে ICAEW কোড অফ ইথিক্স এর মধ্যে কি কি আছে। একটা হচ্ছে 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আছে, আর কি আছে? টাইপস অফ থ্রেট। এই প্রিন্সিপাল গুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে বা ফলো করতে গেলে কয় ধরনের থ্রেট আছে সেটা বলে দিছে, এবং এই থ্রেট গুলোকে
মিনিমাইজ করতে গেলে বা প্রোটেক্ট করতে গেলে এই থ্রেড গুলোর কাছ থেকে, তাহলে কি ধরনের সেফগার্ড নেওয়া যায়। তাহলে এই তিনটা জিনিস নিয়ে আইসিডব্লিউর একটা কোড অফ ইথিক্স যেটা বলে যে ওটার একটা প্যাকেজ, সেভাবেও একটা মাল্টিপল করা যায়। আর এই জিনিসগুলো কিন্তু আপনারা কোথায় পড়ছেন? অ্যাসুরেন্সে এতদিনে পড়ে ফেলার কথা, যে আপনার কি কোড অফ ইথিক্স কি, প্রিন্সিপালস কি, টাইপস অফ থ্রেট কি, আর সেগুলোর এগেনস্টে আপনি কি কি সেফগার্ড নিতে পারেন। Okay. আচ্ছা, আমি কাউকে প্রফেশনালি রেসপন্সিবল করতেছি, যে সেই কাজটার জন্য প্রফেশনালি রেসপন্সিবল। এখন আপনাদেরকে যে জিনিসটা বলা হয়, জিনিসটা অনেকটা সাবজেক্টিভ, যে তুমি ইথিক্যালি বিহেভ করবা। একটা বাচ্চাকে ছোটবেলায় বলে দেওয়া হলো যে তুমি ইথিক্যালি বিহেভ করবা। ইথিক্যালি বিহেভ কি? আহ সবসময় সত্যি কথা বলবা। তাকে তো আগে বুঝতেই হবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, সেই জিনিসটা বুঝতে হবে। আর এই জিনিসগুলো এতটাই সাবজেক্টিভ, এতটাই বগ, অনেকে দেখবেন কিছু মিথ্যাকে তারা মিথ্যাই মনে করে না। কারণ মনে করে না, আর এটা তো মজা করার জন্য বলছি। তার মানে কি, যে একটা জিনিস জাস্ট মজা করার জন্য মিথ্যা বলতে দেখে সে জিনিসটাকে যে মিথ্যা সেটাই বলতে পারতেছে না। তো আপনি যদি কাউকে দেন যে তুমি ট্রাস্ট এবং ইথিক্যাল বিহেভিয়ার করবা, বিহেভ ইথিক্যালি, সেটা নিয়ে কি ধরনের সমস্যা হতে পারে কেউ বলতে পারবেন? ম্যাম কোশ্চেনটা আরেকবার রিপিট করুন কি? হ্যাঁ, ধরেন আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা সবাই এখন থেকে ইথিক্যালি বিহেভ করবেন, আপনাদের উপরে আমার ট্রাস্ট আছে। হ্যাঁ, আপনারা সিএ পড়তে আসছেন, আপনাদের উপর আমার ট্রাস্ট আছে, আপনারা সবাই ইথিক্যালি বিহেভ করবেন। ইথিক্যালি বিহেভ করবেন এবং আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনারা এই কাজগুলো করবেন, যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে পাবলিক ইন্টারেস্ট হ্যাম্পার হয়। ঠিক আছে? তারপরে আপনারা সব ধরনের ল রেগুলেশন মেনে চলবেন। তারপরে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে প্রফেশনের রেপুটেশনটা হ্যাম্পার হয়। ধরেন আপনারা এমন কোনো কাজ করলেন, জেলে যাইতে হইলো, তাহলে কি হবে? পেপারে একজন সিএ আর্টিকেল স্টুডেন্ট জেলে গেছে, বা সিএ আর্টিকেল স্টুডেন্ট এই কাজটা করছে, এভাবে উঠবে না জিনিসটা। তারপরে আপনাকে আমি বলে দিলাম যে আপনারা এমন ভাবে কাজ করবেন যাতে ট্যাক্স পেয়ারদের মানি প্রোটেক্ট হয়। এখন এভাবে যদি আমি আপনাদেরকে ভগ মানে সাবজেক্টিভলি বলে দিই, তাহলে কি ধরনের প্রবলেম হইতে পারে কেউ বলতে পারবেন, বা কারো কোনো আইডিয়া? যে আমাকে জিজ্ঞেস করলো, ম্যাডাম কোশ্চেনটা আরেকবার বলেন, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? কে যে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ম্যাম। হ্যালো হুম, আমি যে কোশ্চেনটা করলাম, কেউ কি আমার সাথে পার্টিসিপেট করবেন যে কি বুঝলেন? ম্যাম, এখানে কি এই প্রবলেম থেকে আমাদের উঠে আসার জন্য কি পদক্ষেপগুলো নিতে হবে, মানে ইথিক্স ফলো করতে হবে, এটা না, বলছেন কি? আমি বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে বলে দিলাম যে বাবারা তোমরা তো 30 জন আসছো এই ইয়েতে, তোমরা, আমি চাই যে তোমরা সবসময়, বা তোমাদের উপর আমার ট্রাস্ট আছে, তোমরা এমন কোনো কাজ করবা না যাতে পাবলিক ইন্টারেস্ট হ্যাম্পার হয়। তোমরা ল রেগুলেশনের বাইরে কোনো কাজ করবা না, এমন কোনো কাজ করবা না যাতে সিএ প্রফেশনের রেপুটেশন হ্যাম্পার হচ্ছে। তোমরা এমন ভাবে কাজ করবা যাতে ট্যাক্স পেয়ারদের মানি প্রোটেক্ট হয়। এভাবে যদি বলি, তাতে কি ধরনের সমস্যা হইতে পারে, বা কিভাবে দেখেন জিনিসটা মেনটেন করা যাবে সবার মধ্যে, কি মনে হয়? এক সাইড থেকে তো ম্যাম এটা মেনটেন করা যাবে, আর যদি আমরা সেকেন্ডটা চিন্তা করি তাহলে তো ম্যাম এটা মেনটেন করা পসিবল না। তাহলে আমাকে ক্লায়েন্ট হারাতে হবে, তারপর হচ্ছে
না, সেইটা সেরকম না। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আপনারা 30 জন আছে, আপনারা 30 জন কিন্তু একই ভাবে। কার ফোন আসছে? ওটা কি আমার এখানে বাজতেছে না আপনাদের এখানে বাজতেছে? ওকে, আমি ম্যাম বলতে যদি চাচ্ছি আপনারা, হ্যাঁ বিহেভিয়ার বিহেভিয়ার যদি বলতেছি আপনারা ইথিক্যালি আছেন 30 জন, কেউ না হ্যাঁ করে, 30 জনের অ্যাপ্রোচ কিন্তু সেম হবে না। এই যে বললাম, কেউ 1 টাকা চুরি করা কেউ চুরি বলবে, কেউ 1000 টাকা চুরি করা কেউ চুরি বলবে না, আরে বলবে এই সামান্য টাকা। হ্যাঁ, কেউ মিথ্যা মিথ্যাই বলবে, এবার কেউ মজা করে মিথ্যা বলাটাকে মিথ্যা হিসাবে গণ্যই করবে না। আমাদের, আমি যখন ভার্সিটিতে পড়ি তখন স্যার একটা গল্প করছিল যে একজন লোকের বাচ্চা খুব অসুস্থ, খুবই অসুস্থ, এমন দুরারোগ্য ব্যাধি, তার ট্রিটমেন্টের জন্য যেই ওষুধটা পাওয়া যায় সেই ওষুধটা খুবই এক্সপেন্সিভ, এবং এইটা একজন ডাক্তারের কাছেই আছে, খুবই এক্সপেন্সিভ। এখন এই লোকটা কি করবে? সেই লোকটা চুরি করলো ওষুধটা, কার জন্য? তার বাচ্চার জন্য। এখন আমাদেরকে বলে দিচ্ছে এইখানে তুমি বলো ইথিক্যালি ব্যাপারটা ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই। আমাদের ক্লাসে না লিটারালি 2টা গ্রুপ হয়ে গেছিলাম। এক দল বলতেছে যে তার তো বাচ্চা অসুস্থ, তো বাচ্চাকে বাঁচানোর জন্য চুরি করছে, এটাকে চুরি বলা যাবে না। হুম। আর এক দল বলতেছে সে চুরি করছে, এটা সব সময় কি চুরি মানি চুরি, কেন করছে সেটা আমি দেখতে যাব না। বুঝছেন? তাহলে আমি যদি আপনাদের কিভাবে সাবজেক্টিভ বলে দেই, দেখা যাবে যে আপনাদের পার্সপেক্টিভ ডিফারেন্ট হওয়ার কারণে এই জিনিসটা মেনটেন করা যাবে না। আমি কি বলছি আপনাদের কাছে কি ক্লিয়ার? জি ম্যাম। হুম। তাহলে আইসিডব্লিউ কোড অফ এথিক্সটা হচ্ছে আপনার 2টার মিক্সড আপ। একটা হচ্ছে ইথিক্স বেসড অ্যাপ্রোচ, যেটাকে একটা ফ্রেমওয়ার্ককে বলে দিচ্ছে, যে কিছু প্রিন্সিপাল, কিছু ফান্ডামেন্টাল ভ্যালু সেট করে দিচ্ছে। যেমন সত্যি কথা বলতে হবে, টাইমলি অনেস্ট থাকতে হবে, ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে, টাইমলি রিপোর্ট দিতে হবে, প্রফেশনাল ডিউ কেয়ার মেনটেন করতে হবে, কনফিডেন্সিয়ালিটি ব্রিচ করা যাবে না, এরকম কিছু কোর প্রিন্সিপাল ভ্যালুস দিয়ে দিচ্ছে। কিন্তু সে সাথে সাথেও আবার কমপ্লায়েন্স বেসড অ্যাপ্রোচও দিছে, যেটা হচ্ছে রুল বেসড। একটা হচ্ছে প্রথমে ফ্রেমওয়ার্ক বেসড দিছে, যেটা হচ্ছে সাবজেক্টিভ এবং অনেক ব্রডার ইয়েতে, এবং তারপরে সে কি করছে একটা রুল বেসড অ্যাপ্রোচও দিছে। রুল বেসড অ্যাপ্রোচে কি হয়েছে, যেমন আমরা যখন কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশনটা পড়ছিলাম, তখন কি আপনার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বলা ছিল না কি কি হইতে হবে। যেমন আপনার ডিরেক্টরের নাম্বার কতজন বলা ছিল, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কত টাকা শেয়ার হইলে থাকতে পারবে না, তার অভিজ্ঞতা, এরকম প্রত্যেকটা জিনিসই দেখবেন যে আপনাকে একদম ইয়েস নো রেডি করে দিছিল, যাতে কি আপনার ওই সাবজেক্টিভ ইয়েটা, যে ফ্রেমওয়ার্ক বেসড ইয়েটা, সেটার উপর ডিপেন্ডেন্সিটা কমে একেবারে রুল বেসডে চলে আসছে, যাতে আপনি আপনার ওভাবে চিন্তা করতে না হয় পড়াটা কি ঠিক হইলো না ঠিক হইলো না। আর আপনাকে বলে দিছে এটা হইলে ইয়েস টিক দিবা, এটা হইলে নো টিক দিবা, মানে আপনাকে এভরি পসিবল ইথিক্যাল সিচুয়েশন দিয়ে রুল বানাই দিছে, যে এরকম এরকম ঘটলো, বস তোমাকে খুব ইয়ে করতেছে যে তুমি একটা কি করো, তুমি একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিতে জড়ায় পড়ো, বা যে ট্রানজেকশনটা করার কথা না তুমি সেই ট্রানজেকশনটা তোমার জন্য করে দাও, তুমি ব্যবস্থা করে দাও। হ্যাঁ, কেউ যাতে না জানে, এভাবে এরকম কিছু সিচুয়েশন, এরকম ইথিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করে আপনাকে কোনটা হলে কোনটা এরকম বলে দিচ্ছে, যে এরকম এরকম সিচুয়েশন, এটা হইলে এটা ইথিক্যাল না, এরকম এরকম সিচুয়েশনে এটা করা হইলো তাহলে তুমি ইথিক্যাল কাজ করছো। তো এইভাবে আপনাকে একটা টিক বক্স অ্যাপ্রোচের কথা বলছে, যে রুল বেসড অ্যাপ্রোচটার আরেকটা নাম হচ্ছে টিক বক্স অ্যাপ্রোচ, কারণ আপনি ইথিক্যালি কাজটা করতেছেন না কি করতেছেন না সেটা আপনি জাস্ট কি টিক টিক দিয়েই নিজেকে মেজার করতে পারবেন।
অনেক সময় আপনারা এরকম নেটেও অনেক কিছু আছে যে নিজের পার্সোনালিটি টেস্ট করো, ইভেন অনেক কোশ্চেনের মধ্যে অনেক ধরনের ইয়ে থাকে, 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দিতে হয়। তো 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দেওয়ার জন্য অনেকগুলো সিচুয়েশন থাকে, ওগুলো টিক দিতে হয়, তারপরে টিক দিয়ে বলে যে এ হলে এক দিবা, বি হলে 2 দিবা, সি হলে 3 দিবা, এরকম আপনার কয়টা সি কয়টা ডি কয়টা এরকম যোগ করে একটা যোগ করলে বলে এই নাম্বারটা যদি আসে তাহলে আপনি এই ধরনের পার্সোনালিটির অধিকারী। দেখছেন হয়তো আপনারা, এগুলো অনেক পুরোনো গেম। তো ওই জিনিসগুলোকে বলতেছে আপনার টিক বক্স অ্যাপ্রোচ। আর ইথিক্যাল বেসড অ্যাপ্রোচ বা যেটাকে বেসড অ্যাপ্রোচ বলতেছে সেটা অনেকটা কি সাবজেক্টিভ। ফান্ডামেন্টালি আপনাকে ইয়ে বলে দিচ্ছে। আচ্ছা, তাহলে আইসিডব্লিউ এর কথা বলছে, মেইনলি সে একটা ইথিক্স বেসড অ্যাপ্রোচ ফলো করে এবং সে পরে কি করছে, একটা কোড অফ ইথিক্স ডেভেলপ করছে যেটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তাহলে এই যে আপনাদেরকে একটু আগে বলছিলাম না যে 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে, এই 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল নিয়ে যে তার ফ্রেমওয়ার্ক বেসড অ্যাপ্রোচটা, সেই 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপালের মধ্যে আছে ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রফেশনাল বিহেভিয়ার। এই 5টা আপনারা কোথায় পড়ছেন বলেন তো? ম্যাম ইন্স্যুরেন্সে। পড়ছেন, রাইট। তাহলে অনেক সময় কি হয় জানেন, এই 5টার সাথে তো আরো অনেক কিছু আছে না, ও ফেললেন আপনারা। তাহলে এটা মনে রাখেন যে আমার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল 5টা, এই 5টার নাম এগুলো মুখস্থ করে ফেললেন। ওকে, এই 5টা নিয়ে যদি ডিটেলসে বলা যায়, ডিটেলসে বলতে গেলে দেখবেন যে আপনারা আগেও যদি কোশ্চেন ফলো করেন তাহলে এই 5টার যা নেচার আছে সেই নেচার গুলো বা সেই ক্রাইটেরিয়া গুলো তুলে সুন্দর একটা মাল্টিপল কোশ্চেন বানায় ফেলা যায়। ঠিক আছে, তাহলে আমরা ওই 5টা যদি একটু দেখি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে তো হচ্ছে এক হচ্ছে ইথিক্যালি বিহেভিয়ার, সেটা বলে দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে ইথিক্যাল সব ঠিক আছে বাট আমি টেকনিক্যালি কম্পিটেন্ট না, তাহলে তো হবে না। তো আমাদেরকে ইথিক্যালি ক্যাপাবল বানাবার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, টেকনিক্যালি কম্পিটেন্ট বানাইতে হবে। নাইলে একটা প্রিন্সিপাল আছে না, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, আমরা অডিটের কাজটা প্রফেশনালি করছি নাকি ডিউ কেয়ারের সাথে করছি নাকি সেটা যদি প্রুভ করতে না পারি, তাহলে কেউ যদি কোনো ফ্রডের এগেনস্টে মাম করে এবং বলে যে অডিটর এটা ধরতে পারে নাই, মানে অডিটর প্রফেশনালি কাজ করে নাই, তাহলে কিন্তু আমরা ফেসে যাব। তো টেকনিক্যালি কম্পিটেন্ট বানানোর জন্য আপনাদেরকে কি করা হয়, আপনাদেরকে একটা লেভেলের এডুকেশন থাকলে তারপরে কি এন্ট্রি ক্রাইটেরিয়া ফিক্স করা আছে আইসিবির, তারপরে কেউ 3 বছর কেউ 4 বছর থাকে। হুম, তারপরে মেম্বারশিপ কন্টিনিউ করে, এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন যে আমার এন্ট্রি ক্রাইটেরিয়া কি, আমার এক্সিট কি বলে এন্ট্রি ক্রাইটেরিয়া কি, তারপরে আমি যখন প্রফেশনাল হয়ে যাব তখন আমি কন্টিনিউ কি করবো। তো এখানে তো আইসিডব্লিউ লেখা আছে আমাদের যে বইটা, ওখানে আইসিএবি আছে। এটা আমি হচ্ছে আইসিডব্লিউ বইটা পড়াচ্ছি এই জন্য। তারপরে আমি যখন পাশ করে ফেলবো তখন আমাকে আবার সিপিটি তে অ্যারেঞ্জ করতে হবে, মানে সিপিটি তে পার্টিসিপেট করতে হবে। তারপরে যারা হচ্ছে আপনার ম্যাম পার্টনার এখানে, হয় ফার্মের। জি ম্যাম এখানে সিপিটিটা বলতে ম্যাম মানে এটা, সিপিটিটা হচ্ছে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট এর জন্য প্রায় বিভিন্ন বিষয়ের উপরে সিপিডি সেমিনার অ্যারেঞ্জ করা হয়। ওখানে যদি পার্টিসিপেট করি তাহলে হচ্ছে আমাকে একটা ক্রেডিট, তো বছরে এরকম কয়টা ক্রেডিট আপনার মাস্ট থাকতে হবে। বুঝতে পারছেন? কারণ এগুলো হচ্ছে আমাদের কন্টিনিউইং ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের টপিক নিয়ে হচ্ছে একজন কি নোট স্পিকার থাকে, ওই বিষয়ে বিশেষজ্ঞদের আনা হয়। অনেক সময় আপনার মিনিস্ট্রি লেভেল থেকে কেউ আসে, তারপরে বিভিন্ন কর্পোরেট গ্রুপের সিএফওরা ওনারা আসে। হুম, মানে সিপিটি থেকে যদি শোনা হয় আসলে অনেক জ্ঞান অর্জন করা যায়। কিন্তু আমাদের যেটা হতো যে ফিজিক্যালি যখন যাইতাম তখন মনে হতো কি কোনো মাছের বাজারের মধ্যে গেছি, বুঝছেন, সবাই হাউ খাও 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 করতেছে এবং একটা টাইম পরে সবাই চলে যায়, দেখা যায় যে কিনোট স্পিকার আর গেস্টরা আছে তারা এখনো কথাই বলে নাই, মানে অন্যরা বলতে বলতে তারা এখনো কথা বলার সময় পায় নাই, অথচ অডিয়েন্স নাই, অডিয়েন্স চলে গেছে। এটা মানে খুবই চোখে লাগে, খুবই বাজে একটা ব্যাপার। তো এখন তো সবাই অনলাইনে পার্টিসিপেট করে, জি ম্যাম। তো এখন তাও সিচুয়েশন ভালো। ম্যাডাম, আচ্ছা, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বিহেভিয়ার এরকম? হাই
মাছের বাজারে, এবং আমার মাঝে মাঝে মনে হইতো কি জানেন, ঈদ পুনর্মিলনীতে গেছি। দেখা যায় যে এক একজন এক একজনের সাথে কুলাকুলি করতেছে, আর সেম হয়ে গেছে। হ্যাঁ, আপনার কাউন্সিলর বা প্রেসিডেন্ট আইসিবির উনি বক্তৃতা দিতেছে, এর মধ্যে দেখা গেছে যে পিছনে দাঁড়ায় দাঁড়ায় মানুষ কোলাকুলি করতেছে। এই দেখা হয়েছে অনেকদিন পরে, ভাই আপনি কেমন আছেন, কই আছেন, এই আছেন, এই গেল। তারপরে হচ্ছে ভাই আপনারা বসেন বসেন, পিছনে যারা আছেন বসেন বসেন করে সবাইকে বসানো হইলো। কিছুক্ষণ বসানোর পর তারপরে দেখা যায় যে হচ্ছে আসে আপনার একটা অ্যাটেন্ডেন্স শিটের মতো আছে, বুঝছেন, ওখানে সাইন করতে হয়। যারা যারা ওখানে সাইন করে নাম্বার লিখে তাদের সিপিডিটাই কাউন্ট হয়, এভাবে ম্যানুয়ালি ব্যবস্থা করা ছিল আর কি। সেই কাগজ সাইন করেই সব দেয় দৌড়, যে সাইন হয়ে গেছে গেলাম। তো দেখা গেছে যে সিপিডি 6টা শুরু হইতে হইতে 6:30 6:45 বাজে। তারপরে 7:30টার মধ্যে দেখা যায় যে মানুষজন চলে গেছে। তখন দেখা যায় যে এত গেস্ট নিয়ে আসা হয়, তারা এখনো কথা বলারই সুযোগ পায় নাই, অথচ অডিয়েন্স ফাঁকা। এত এম্বারেসিং সিচুয়েশনটা, আল্লাহ। এখন তো ম্যাম সব অনলাইনেই হচ্ছে। এখন তো সব অনলাইনে হচ্ছে। হ্যাঁ, না আমি আমরা যখন ফিজিক্যালি অ্যারেঞ্জ হইতো সেটার ঘটনা বললাম আর কি, যে এই হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আচ্ছা, ম্যাডাম এটা কি আইসিবি ক্যাম্পাসে হতো না অন্য কোনো? হ্যাঁ আইসিবি ক্যাম্পাসেই হইতো। আচ্ছা, ম্যাম এই যে আইসিইডব্লিউ থেকে এই যে সিএ কমপ্লিট করার প্রসেসটা কি বলবেন সংক্ষেপে? এইটার মানে মানে আপডেট প্রসেসটা আমি আমার নিজেরও জানতে হবে, ভালো কথা বলছেন। আমি নিজেও চিন্তা করতেছি যে আইসিডব্লিউ টা করবো, আর আমি যখন জানবো তখন আপনাদের সাথে শেয়ার করবো না। আপনারা তো ওই গ্রুপটা রাখবেন তাই না, হোয়াটসঅ্যাপে? জি ওটার ম্যাম, মধ্যে জি ম্যাম, শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা। থ্যাংক ইউ ম্যাম। Accountancy professional work কি, maintaining control and safeguarding asset, financial management, financial reporting, এগুলো নিয়ে বলার বা পড়ানোর কিছু নাই। আমরা চলে আসি আমি যেসব জায়গা থেকে দেখছি কোশ্চেন আসছে সেগুলো নিয়ে। কোড অফ ইথিক্স এর মধ্যে যে আইফ্যাক কি, আইফ্যাক দিয়ে কি হয়, আইএসবি দিয়ে কি হয়, এগুলো কিন্তু আপনারা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি একজনের মধ্যে আছে, সেটা তখন বোঝা যাবে যখন সে একসঙ্গে, এখানে কিন্তু আইনে বলে দিতে তার কাছে এই 4টা গুণ থাকতে হবে। আইন বলতে এখানে আইসিডব্লিউ যে কোড অফ এথিক্স সেটাকে আমি আইন বলতেছি। এখন আপনাদের অনেক ভিউ থাকতে পারে যে ম্যাম এটা হইলেও তো হয়, সেটা হইলেও তো হয়। সেটা না, আপনার যে কোশ্চেনটা আসবে এগুলোর মধ্য থেকেই আসবে। কি করবে, ইন্টিগ্রিটি এখান থেকে 3টা পয়েন্ট দিবে, অন্য একটা পয়েন্ট অন্য জায়গা থেকে নিয়ে আসবে। আপনার যদি মনে না থাকে তাহলে আপনি কনফিউজড হয়ে যাবেন। মনে করেন যে এই 3টা দিয়ে দিল, আর স্ট্রেট ফরওয়ার্ডের জায়গায় অন্য একটা কিছু নিয়ে আসলো। এখন আপনাকে বলা হলো যে কোনটা ইন্টিগ্রিটির ক্রাইটেরিয়া না, কিন্তু আপনি ইন্টিগ্রিটির ক্রাইটেরিয়া কি, ইন্টিগ্রিটি কি সেটাই বুঝলেন না ঠিক মতো, তাহলে তো আপনি টিক মার্ক দিতে পারবেন না। হুম, তাহলে একজন প্রফেশনাল ইন্টিগ্রিটি, তার ইন্টিগ্রিটির আসতে বা সে বিহেভ উইথ ইন্টিগ্রিটি কখন, যখন সে স্ট্রেট ফরওয়ার্ড, যখন সে অনেস্ট, যখন সে কোনো কিছু প্রেজেন্ট করবে সেটা ফেয়ার, মানে যেটা ডিসক্লোজার দেওয়ার কথা সেটা ডিসক্লোজ করবে, কোনো কিছু হাইড করবে না, এবং সে একই সঙ্গে ট্রুথফুল, যা প্রেজেন্ট করবে সেটা ফেয়ার যেরকম হবে সেটা এরকম ট্রুথফুল হবে। অনেক সময় আপনাদের মধ্যে হয় নাকি, অনেক সময় দেখা গেছে যে বন্ধু আপনার সাথে, বন্ধু খুব কাছের মানুষই তো আসলে ধোকা দেয় জীবনে। একটা সময় দেখবেন হয় বা দেখবেন যে খুব কাছের বন্ধুই ধোকা দিচ্ছে, বা একটা জিনিস শেয়ার করে নাই, বা যেটা জানার কথা ছিল করে নাই, হয় না? জি ম্যাম, এটা খুব তো কষ্টের অনেকে, সিচুয়েশন যখন জানা যায় যে হ্যাঁ বন্ধুই হ্যাঁ কাজটা হ্যাঁ, বা করছে। খুব কাছের মানুষ এই কাজটা করছে। তো এই জিনিসটা যখন হয় তখন খুব স্মার্ট থাকে তো বন্ধু, তখন তারা একটা অ্যান্সার দেয় যে দেখ, আমি তোকে মিথ্যা বলি নাই, আমি তোর কাছে সত্য গোপন করছি। বুঝতে পারছেন, যে সে কিন্তু আমাকে মিথ্যা বলে নাই, সে আমার কাছে সত্য গোপন করছে। এটা হচ্ছে তাদের এক্সকিউজ, বা ওই ধরনের মানুষের এক্সকিউজ। তাহলে এইরকম হলে কিন্তু বিহেভস উইথ ইন্টিগ্রিটি হইল না, কারণ তাকে একই সঙ্গে ফেয়ারলি প্রেজেন্ট করতে হবে এবং একই সঙ্গে
সে কি হবে, ট্রুথফুল। হুম, মানে সে কোনো কিছু যে হাইড করে রাখতে পারবে না, যে আমাকে তো জিজ্ঞেস করেন নাই তাই বলি নাই। ঠিক আছে, তাহলে এই 4টা পয়েন্ট কি মনে রাখা যাবে না? এখন মনে হচ্ছে যাবে, যেমন পরীক্ষার আগে থাকবেন, তো একটু পড়তে হবে, আর এই জিনিসটা তো আপনারা অ্যাসুরেন্সে পড়বেন। আচ্ছা, তারপরে আপনাকে আবার আরেকটা পয়েন্ট বলে দিচ্ছে যে এদেরকে ইন্টিগ্রিটি সাথে বিহেভ করতেছে বলা যাবে না যদি করাপ্টেড বাই সেলফ ইন্টারেস্ট হয়। যেমনটা কি, যে আপনি এমন একটা অডিট ফার্ম, এমন একটা কোম্পানিতে অডিট করতে গেছেন, সেটা হচ্ছে আপনার ভাইয়ের কোম্পানি, হ্যাঁ, এবং আপনার ওখানে অনেক ধরনের জিনিস দেখেও আপনি কি সেগুলোকে অডিট রিপোর্টে নিয়ে আসতেছেন না, তাহলে আপনি করাপ্টেড এবং আপনার ইন্টারেস্ট আছে। আচ্ছা, তারপরে ইন্টিগ্রিটি থাকবে না যখন করাপ্টেড বাই আনডিউ ইনফ্লুয়েন্স অফ আদার্স। আপনার একটা কোম্পানিতে অডিট করতে গেছেন, যে দেখছেন কি এই কোম্পানির যে সিএফও সে হচ্ছে আপনাদের ফার্মের এই সিনিয়র বড় ভাই, কারণ সে তো সিএফও, পার্টনার আপনারা ফ্রেন্ড হচ্ছে ম্যাম। মাত্র। হ্যাঁ, ম্যাম এমন হতে পারে যে পার্টনার প্রিন্সিপালের বন্ধু। হ্যাঁ হতে পারে, মানে এমন একজন যে আপনারা হলেন মাত্র নতুন শিশু ওদের কাছে। হ্যাঁ, তখন হচ্ছে এই জিনিসটা চাইলেন, ওই জিনিসটা চাইলেন, এটা দেখবো ওইটা দেখবো, সাপোর্টিভ চাইলেন, দেখা গেছে যে দিছে ধমক দিয়ে ইয়ে করে বসাই দিয়ে, সেদিনকার পোলা পাইনি গুলো আমার কাছে যাচ্ছে, জানো আমি কে, এইসব এইসব। তার মানে কি, আপনার পার্টনারও কিছু বলতেছে না, যেটা বললেন পার্টনারের ফ্রেন্ড, তার মানে কি করাপ্টেড বাই আনডিউ ইনফ্লুয়েন্স অফ আদার্স, যে আরেকজনের নাক গলানোর কথা না, সে আপনাদেরকে এসে নাক গলাচ্ছে। অনেক সময় দেখবেন যে ক্লায়েন্ট এসে আপনাদেরকে শিখায়, আমি অডিটে এত কিছু দেখা লাগে, এমনি এমনি অডিট করবেন, এগুলোর কোনোদিন পাত্তা দিবেন না, বুঝছেন? ওগুলো দেখবেন আপনারা অনেক। আচ্ছা, কি হইতে পারে যে আপনি অ্যাসোসিয়েটেড উইথ ইনফরমেশন উইচ ইজ ফলস অর মিসলিডিং, আপনি এমন কিছু ইনফরমেশন আপনি প্রেজেন্ট করতেছেন যেটা হচ্ছে ফলস, অথবা আরেকজনকে ডিসিশন নিতে মিসলিড করবে, মিসগাইড করবে, তাহলেও আপনি ইন্টিগ্রিটি মেনটেন করতেছেন না। লাস্টে বলছে অ্যাসোসিয়েটেড উইথ ইনফরমেশন উইচ ইজ সাপ্লাইড রেকলেসলি, আপনার সিনিয়র আপনাকে বললো যে এই রনি তুমি এই আইটেমটা অডিট করছো বা এই ডকুমেন্ট গুলো দেখে আসছো, আপনি কি বললেন? হ্যাঁ, উনি আমাকে একটা কাগজ দিছিল, এই যে এখানে আছে, বাট ওই কাগজটা আসলে কি আসলে ডকুমেন্ট, কি ওইটা এক্সেলে বানাই দিচ্ছে, বা ওটাই কি আসল ডকুমেন্ট নাকি, ওগুলো আপনি কিছুই দেখতে গেলেন না, বা আপনি ওই ইনফরমেশন নিয়েই নিজের মধ্যে আসছেন। মানে একটা রেকলেসলি একটা জিনিস আপনাকে সাপ্লাই করে দিচ্ছে এবং আপনি সেটা নিয়েই খুশি খুশি হয়ে আপনি গিয়ে ক্লোজ করে দিলেন। এবং অনেকে কি করে জানেন, ফাইল সাজায়, বুঝছেন, লাল কালি, নীল কালি, সবুজ কালি, বিভিন্ন ধরনের কালি দিয়ে সুন্দর করে সাজায় গুছায় ফাইল সাজায়। ফাইলে কি আসলে দেখা উচিত, কি কাগজ রাখা উচিত, সেটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নাই, ঠিক দেয় আর ফাইল সাজায়। এ করলে কিন্তু হবে না। আপনারা আজকে যে ক্লায়েন্টের অডিট করতেছেন, নেক্সট ইয়ারে আপনাদের জুনিয়র ভাই বোন এসে অডিট করবে, তো ফাইলটাকে সেভাবেই সাজায় রেখা যাইতে হবে যাতে তারা পরবর্তীতে বুঝতে পারে যে কতটুকু কাজ করা হচ্ছে এবং কতটুকু, একটা হেডের তো সব কাজ আর কাছে, তাহলে একটা হেডে কতটুকু কাজ করা হয়েছে আর কতটুকু কাজ করা যায়, কতটুকু দেখতে যাওয়া যায়, এগুলো যাতে ওই ফাইল দেখে যায়। এবং অডিট কিভাবে করবেন এটা বলি, যদি ঠান্ডা মাথায় অডিটিং স্ট্যান্ডার্ডটা পড়েন, তাহলে অডিট আসলে খুব মজার একটা জিনিস এবং খুব সাইন্টিফিক একটা জিনিস। মেনটেন যদি করতে পারেন, সেভাবে করে সেভাবে ফাইল সাজে করতে পারেন, তাহলে দেখবেন আসলে অডিটে অনেক কিছু শেখার আছে। অডিট মানে শুধু এই টিক টিক চিহ্ন দেওয়া না, বা ভাউচার দেখান না, ভাউচারে সাইন আছে নাকি সেটা দেখানো। আচ্ছা, তো গেল ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটির পরে বলছে অবজেক্টিভিটি। দেখেন, নাম অবজেক্টিভিটি, আপনি যদি না জানেন অবজেক্টিভিটি মানে কি, আপনি কোনোদিনই লিখতে পারবেন না। তাহলে অবজেক্টিভিটি কখন একজনকে আপনি বললেন যে সে অবজেক্টিভিটির সাথে কাজ করছে? প্রথমে হচ্ছে বিং ইন্ডিপেন্ডেন্ট অফ মাইন্ড, আমি মানসিকভাবে ইন্ডিপেন্ডেন্ট, আমি নিরপেক্ষ। হ্যাঁ, আমি যখন অডিটে যাচ্ছি, আমি ক্লায়েন্টকে চোর ভেবেও যাচ্ছি না, আবার ক্লায়েন্টকে নিরপরাধ ভেবেও যাচ্ছি না, ঠিক আছে, আমি নিরপেক্ষভাবে যাচ্ছি, বিং ইন্ডিপেন্ডেন্ট অফ মাইন্ড। এবং আমাকে কেউ কান পড়া দিতে পারবে না, খাঁটি বাংলা বললাম। যে আমাকে একজন এসে কানে কানে এরকম একটা বললো এবং আমার
বা কারণ একটা বললো, বা কেউ আমাকে একটা মেসেঞ্জারে একটা মেসেজ পাঠাইলো, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপে একটা পাঠাইলো, আরে ম্যাডাম জানেন রনি তো আপনার এই কথা বলতেছে, আসলে কিন্তু কথা এইটা না, এরকম একটা বললো, আর আমি সাথে সাথে এই বলে, হ্যাঁ রনিকে আমি এত ভালো জানতাম, আর রনি এরকম এরকম, যাতে আমার যদি আমার অন্য কোনো কারোর ইয়েতে চেঞ্জ হয়ে যায়, তাহলে অবজেক্টিভিটি নিয়ে আমি কাজ করতেছি বলা যাবে না। তা আমার একজনের প্রফেশনাল অথবা বিজনেস জাজমেন্ট কিভাবে আমরা কি বলি যে সিডির উপরে সিডি রাইট কে আবার যদি সিডি লিখি তাহলে বলে না ওভার রাইট, সেরকম যে আমি বায়াস হয়ে যাব কখন আমি নিজস্ব মনে করেন যে আমি অডিট করছি, এ করছি, সবকিছু মিলে আমি নিজস্ব একটা জাজমেন্ট ডেভেলপ করছি, এই সময় আমি অন্য কারো জাজমেন্টে আমি কি করলাম, নিজে দিয়ে চেঞ্জ করে ফেললাম, এবং যেটা আপনার ঠিক হইলো না জিনিসটা, তাহলে বায়াস হয়ে গেলাম। তারপরে আমার যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, ওই যে আমি আমার ভাইয়ের কোম্পানিতে কাজ করছি এটা, বা ওইখানে সিএফওটা তো আরে আমার তো নিজের ফার্মেরই ইয়ে, ও মনে হয় ঠিকই বলছে, তাহলে আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে আমি ফেসে গেলাম। আর হচ্ছে আমি কারো আনডিউ ইনফ্লুয়েন্স আমাকে করতেছে, এবং সেটাই আমি কি করছি, আমি আমার জাজমেন্ট চেঞ্জ করে ফেলছি, আমি অপিনিয়ন দিয়ে অডিট রিপোর্ট ড্রাফট করে ফেলছি, বা তারা ওদের এগুলো মানেও নাই, বাট আমি তাদের আনডিউ ইনফ্লুয়েন্সে শেষ পর্যন্ত ব্যাকে চলে আসছি। তাহলে এই জিনিসগুলো যদি হয়, তাহলে আমি বলবো যে ওই লোকটা অবজেক্টিভলি কাজ করতেছে না। হ্যাঁ, জি ম্যাম, এখানে যেমন হ্যাঁ বলেন। ম্যাম বাইরে থেকে ঠিক এরকম হয় না, যখন যে আমি তাদের একটা খুব একটা সিক্রেট একটা ম্যাটার ধরে ফেলছি, তো হুম এই কারণে তারা আমাকে অনেক কিছু অফার করছে, হ্যাঁ, এটা হুম হাইড করার জন্য। এটা তো ম্যাম এক প্রকার বায়াস, ওয়ান কাইন্ড অফ বায়াস। হ্যাঁ, এখন আপনাকে অনেক কিছু অফার করছে, হ্যাঁ, এবং করার পরে আপনি খুশি খুশি মনে কি করছেন, জিনিসটাকে মেনে নিচ্ছেন, অবভিয়াসলি আপনি বায়াস। আবার দেখেন, আমরা যখন বা যখন কোনো পাবলিক লেভেলের পরীক্ষা হয়, এসএসসি এইচএসসি, বা যখন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়, বা যখন আমরা সিএ পরীক্ষা, আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন, আমরা গার্ড দিতে যাব, বারবার কিন্তু একটা জিনিস আমাদের ওখানে মানে মেইল করে যে এটাকে করার আগে, যে আমার কোনো আত্মীয় স্বজন সেখানে পরীক্ষা দিতে যাবে না, কারণ আমি যদি ওই রুমে পড়ি আমি বায়াস হতে পারি, তাই না, আমি তাকে কিছু বলে দিতে পারি, সে কারোর সাথে কথা বললো, আমি অন্যদিকে তাকায় থাকতে পারি, হতে পারে না, ম্যাম একটা ওই জিনিসটাও আপনি বলতে পারেন। একটা সিচুয়েশন বলি, সংক্ষেপে হুম বলবো 1 মিনিটের মধ্যে। এই বলেন, আমি কোনো একটা সমস্যা নাই। একটা কোম্পানিতে অডিট করতে গিয়েছি। তো গত বছর আমাদের ফার্মেই মনে করেন ওখানে অডিট করেছে। তো তারা হুম বায়াস হয়ে ওইটাকে ফেব্রিকেটেড করেছে, মনে করেন কোটি কোটি টাকায় ফেব্রিকেটেড করেছে। এখন না আমি না, বায়াস কিন্তু তারা হয় নাই, আপনি যদি মেনে নেন তাহলে বায়াস, হ্যাঁ মানে তারা ওই যে ওরা তো ওদের কাজ করছে। আপনার জাজমেন্ট যদি আরেকজনের ইয়েতে চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনি বায়াস। না আমি বলেছি যে হুম ধরেন গত বছর ম্যানেজমেন্ট অনেক ভুয়া তথ্য দিয়ে এফএস সাজিয়েছে, সেটা হুম মেনে নিয়ে আনকোয়ালিফাইড রিপোর্ট দিয়েছে। এখন ওকে, আমি তো হ্যাঁ, ইয়েস, বায়াস, হ্যাঁ। বলেন, এখন আমি তো পরে আমি আর কিছু শুনি নেই। ম্যাম ওনার মনে হয় নেটে প্রবলেম করছে। হতে পারে। আমি তাহলে আগাই, আবার যখন বলবে তখন শুনবো। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার। তাহলে আপনার যদি কাউকে সার্ভিস দিতে হয়, তাহলে কি আপনাকে প্রফেশনালি কম্পিটেন্ট হতে হবে। আমরা প্রফেশনালি কম্পিটেন্ট কিভাবে হই, আপনার টিমে কি থাকে, আপনাদের পার্টনার থাকে যে একজন কোয়ালিফাইড, একজন ম্যানেজার থাকে যিনি কোয়ালিফাইড, তারপরে আপনার সেমি কোয়ালিফাইড, লেভেল পাস করা, না, সব মিলাইয়া হচ্ছে যখন অডিটটা করা হয়, যে টিমে দেখবেন যে বিভিন্ন লেভেলের বিভিন্ন নলেজের স্কিল সেটের পার্সন আছে। তো আপনার প্রফেশনাল কম্পিটেন্স মিনটা হচ্ছে আপনি
প্রফেশনাল নলেজ আর স্কিলটা সব সব লেভেলে কি করতেছেন, এনশিওর করতেছেন। আর ডিউ কেয়ার মানে হচ্ছে diligently in accordance with applicable technical আছে। আপনি যখন প্রফেশনাল সার্ভিসটা দিচ্ছেন ওকে, তখন আপনার প্রত্যেকটা যাতে মনে হয় আপনি সেই লেভেলের ডিউ কেয়ার মেনটেন করতেছেন, যতটুকু যেই জায়গায় কেয়ার মেনটেন করার কথা। ওকে, তাহলে কি কি দেখলে বুঝবেন যে প্রফেশনাল কম্পিটেন্স এবং ডিউ কেয়ারটা মেনটেন করা হচ্ছে? প্রথমত, সে বললাম সেই পার্সনের অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল নলেজ এবং স্কিল থাকবে। Having a continuing awareness and understanding of relevant technical, professional, business development. এই টিমে কাউকে পাঠাইলেন, সে কিছু বুঝে না, সে ডেবিট ক্রেডিট বুঝে না, সে আইন বুঝে না, কিছু বুঝে না, তাহলে তো হবে না। আল্লাহ, এত জোরে হর্ন দিতেছে। Okay. সবাইকে Exercising sound and independent judgment. আপনাকে সাউন্ড এবং ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট দেওয়ার কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওখানে সবাই দেখবে ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট দিচ্ছে। অ্যাক্টিং ডিলিজেন্টলি, তাহলে এখানে দেখেন 4টা পয়েন্ট আছে, কখন কিভাবে কাজ করলে ডিলিজেন্টলি অ্যাক্ট করতেছে বলা যাবে। এক হচ্ছে কেয়ারফুলি, আপনি কেয়ারফুলি কাজ করতেছেন, আপনি থরলি কাজ করতেছেন। মানে একটা প্রসেস যখন দেখতেছেন বা একটা ভাউচার যখন দেখতেছেন, সেই ভাউচারটা শুরু কিভাবে হলো, ইনিশিয়াল জায়গা থেকে হলো এবং শেষ কোথায় হলো, পুরা জিনিসটা চেক করতে গিয়ে আপনি পুরো ওয়াক থ্রু প্রসেস, নাম শুনছেন না আপনারা, অ্যাসুরেন্সও পড়বেন, পুরো একটা ওয়াক থ্রু টেস্টিং করতেছেন, মানে থরলি কাজ করতেছেন। তাহলে বলবে ডিউ কেয়ার। আপনার শুধু একটা ভাউচার দেখলেন আর বললেন যে সাইন আছে, তাহলে কিন্তু থরলি কাজ করা হইলো না। ওকে, তারপরে আপনি ডিউ কেয়ারের সাথে বা ডিলিজেন্টলি কাজ করছেন বলবেন যখন আপনি টাইমলি বেসিসে কাজ করবেন। মনে করেন আপনার ডিসেম্বর এন্ডিং এ শেষ হইলো, ইয়ার এন্ড হইলো, আর আপনি অডিট রিপোর্ট দিলেন গিয়া আগামী বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে, তাহলে কি আপনার কোনো টাইমলি দেওয়া হইলো জিনিসটা? 8-9 মাস পরে, 8-9 মাস পরে যদি যায় আপনি রিপোর্ট দেন, তো ওই রিপোর্ট দিয়ে তারা কি কাজ করবে, শেয়ার হোল্ডাররা কি ডিসিশন নেবে? ঘোড়ার ডিম। তাহলে টাইমলি বেসিসে না দিলে হবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ বলা যায় না? অফকোর্স বলা যায় এক্সপেকটেশন গ্যাপ। সরি, আমি জাম খাচ্ছি। আচ্ছা, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রিকোয়ারমেন্টস অফ অ্যান অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনি কাউকে ঠিক করলেন, আপনি কাউকে অডিট করার জন্য দিলেন, তাহলে কি আপনার সাথে একটা কন্ট্রাক্ট হইলো, আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো না, এটা করো, কিন্তু আপনার যেগুলো যেগুলো করার কথা ছিল আপনি সেগুলোই করলেন না, তার মানে কি আপনি কন্ট্রাক্ট মতো কাজ করলেন না, তাহলে বলা যাবে যে আপনি ডিলিজেন্টলি কাজ করেন নাই। এখন দেখেন, আমি বোধহয় এরকম একটা কোশ্চেন বানাইছিলাম, আমি বোধহয় এই জায়গায় একটা জায়গায় এই 4টা পয়েন্টের মধ্যে তিনোটা এখান থেকে রাইখা আর একটা বোধহয় থরলি তুলে দিচ্ছিলাম, বুঝছেন? আপনাদের সাথে আমি কোশ্চেনটা শেয়ার করবো, আমি যেগুলো বানাইছিলাম। তাহলে এই 3টা পয়েন্ট রেখে বোধহয় আমি থরলিটা অ্যাড করে দিচ্ছিলাম। আমি বলছিলাম যে যেটা ইন্টিগ্রিটি, যে বিহেভিয়ার সাথে ইন্টিগ্রিটি করবে না, তার মধ্যে কোনটা থাকবে না, তো দিতে হবে থরলি। আর আপনারা যদি জিনিসটাই না বোঝেন বা না পড়ে যান, তাহলে কিন্তু করে ফেলতে পারেন, তাহলে সবই তো ম্যাচ হইতেছে মনে হয়, কারণ একজন লোকে তো থরলিও কাজ করতে হবে, বুঝছেন? আর থরলিটা কাজ করতে হবে সেটা কিন্তু ডিলিজেন্টলির মধ্যে চলে গেছে, সেটা কিন্তু ইন্টিগ্রেটের মধ্যে থাকবে না। এইভাবে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তারপরে প্রফেশনাল ডিউ কেয়ার নিয়ে কাজ করবে, যে সে অ্যাপ্লিকেবল টেকনিক্যাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করবে। ক্লায়েন্টকে যে বলবে যে এই আইএসএ এটা বলা আছে, এই আইএফআরএস এটা বলা আছে, বা এটা চেঞ্জ আসছে, তাহলে আপনাকে এইভাবেই যাইতে হবে। আরেকটা হচ্ছে distinguishing clearly between expression of opinion and assertion of fact. দুইটা জিনিস। কখনো আপনার কাছে কেউ এসে অপিনিয়ন জানতে চাবে যে দোস্ত অপিনিয়ন দে, তাহলে আপনি কি বলবেন? কিন, আর নাইলে এটা কিনিস না। দুইটা।
আর আপনাকে অ্যাসারশন অফ ফ্যাক্ট বলা হইতেছে যে দোস্ত আমি এটা কিনবো, আমাকে কিনা উচিত। আলহামদুলিল্লাহ, সরি, আপনি ফ্যাক্ট বলতে পারেন যে না রে দোস্ত, এটা তোরে মানাবে না। ওকে, ম্যাম এটাতে যদি আরেকটু এক্সাম্পল দিতেন, দিয়ে এক্সপ্লেন করতেন, এটা বুঝতে পারিনি ম্যাম। শুনেন, আমার যখন হাঁচি আসে একসঙ্গে 13-14টা হাঁচি আসে, মাত্র 2টা দিছি, তো আমি একটু পর পর মিউট হয়ে যাইতে পারি। আমি এগুলো নাকি জান্নাত থেকে আসে ম্যাম, হ্যাঁ, এগুলো নাকি জান্নাত থেকে আসে। কে বলছে এগুলি রে ভাই? আপনি জন্মাইছেন, আপনার নাক আছে, আপনার ঠান্ডা লাগলে আপনার হাঁচি আসবে। ওকে, কি এক্সাম্পল জানতে চাইছিলেন আমার কাছে? ম্যাম রনি, এক্সপ্রেশন অন অপিনিয়নটা হচ্ছে কি, আপনি হচ্ছে অপিনিয়ন দিবেন যে এটা ভালো, এটা খারাপ, এটা করব, ওটা করব না, এটা কোয়ালিফাইড রিপোর্ট, এটা আনকোয়ালিফাইড রিপোর্ট। আর অ্যাসারশন অফ ফ্যাক্টে আপনি কোনো ওপিনিয়ন দিবেন না। আপনি মনে করেন, ভালো একটা এক্সাম্পল হইতে পারে, আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, এখানে আপনি একটা ফ্রডুলেন্ট ট্রানজাকশনের খবর পাইছেন, নিজে নিজে ইনভেস্টিগেট করে দেখছেন যে এখানে একটা ফ্রডুলেন্ট ট্রানজাকশন হয়েছে, এরকম এত কোটি টাকা কোম্পানির মাইরা দিচ্ছে বা এরকম ফেক ঘটাইছে। আপনি কি করলেন? আপনার এমডি কে যাইয়া ফ্যাক্টটা বললেন, স্যার এই এই ঘটনা ঘটছে, কিন্তু আপনি কিন্তু তাকে কোনো অপিনিয়ন দিলেন না যে আপনার এখন ওই লোকটাকে বাইর করে দেওয়া উচিত, আপনার এখন পুলিশে ডাকা উচিত। হ্যাঁ, তো আপনি কোনো অপিনিয়ন এক্সপ্রেস করলেন না, শুধু কি করলেন? ফ্যাক্ট জানাইলেন। তো আমাদের যখন প্রফেশনাল ডিউ কেয়ারের সাথে কাজ করব, আমাকে কোন কাজের জন্য নেওয়া হয়েছে? আমি যখন স্ট্যাচুটরি অডিটর হিসেবে কাজ করতেছি, আমি কিন্তু অবশ্যই কি একটা এক্সপ্রেশন অফ অপিনিয়ন দেওয়ার জন্য কি হয়েছে, চুক্তিবদ্ধ হয়েছে। হ্যাঁ, আবার আমি কোনো ইয়েতে কাজ করতেছি, কোনো আপনার কি বলবো, আমরা বিভিন্ন ধরনের কনসালটেন্সি সার্ভিস পাই না, যে বিভিন্ন এনজিও থেকে ডাকে যে আমাকে এই প্রজেক্টের এই এক্সপেন্ডিচার থরলি অডিট করে দেন। তো তখন দেখা যেতে পারে যে আমাদের কন্ট্রাক্টে আমাদের কাছে কোনো অপিনিয়ন চাওয়া হয় নাই, আপনাকে ফ্যাক্ট বলতে বলা হয়েছে, তখন আপনি শুধু ফ্যাক্টটা বললেন যে এই ঘটনা, আপনি কোনো অপিনিয়ন দিলেন না। বোঝা গেল রনি? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। জানি না তো ভালো করে বুঝাতে পারলাম নাকি, আপনাদের কাছে যদি কোনো এক্সাম্পল থাকে শেয়ার করতে পারেন। ওকে, তারপরে আসতেছে কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি কি, আমরা অনেকে মনে করি না যে ডাক্তার আর উকিলের কাছে বুঝি সব কনফিডেন্সিয়াল। ডাক্তার বলে না যে আমার কাছে, ডাক্তারের কাছে কোনো কিছু হাইড করা যাবে না, উকিলও কি বলে, উকিলের কাছেও কোনো কিছু হাইড করা যাবে না। এরকম আপনি একজন প্রফেশনাল মানুষ, আপনার পাশের বাসার আঙ্কেল মনে হয় আপনার কাছে আসছে, বাবা তুমি তো সিএ পাস করে ফেলছো শুনলাম, বা তুমি তো অনেক এসব কাজ টাজ করো, রিটার্ন বানায় দাও, টেস্ট রিটার্নটা। তাহলে আপনার কাছে কি তার অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন তখন আসবে না? সে জি কত ম্যাম। ইনকাম করে, তার বাড়ি আছে কয়টা, গাড়ি আছে কয়টা, কত টাকা সে দেখাইছে, কত টাকা সে হাইড করছে। আর আপনার তাকে কি বলতে হবে? আপনি যদি এত টাকার মধ্যেই রিটার্ন বা এত টাকাই ট্যাক্স পে করতে চান, আপনার তো আমাকে সবকিছু বলতে হবে, জি ম্যাম, তার ইনকামের তাই সব না? ডিটেইলসটা আমার কাছে চলে আসবে। হুম হুম হুম। আমাদের বাসায় যেরকম হয় যে আব্বুর আব্বুর কাছে অনেকে আসে, বুঝছেন, মনে করেন তা আব্বু তো আর সবসময় ল্যাপটপে, আব্বু পরে ল্যাপটপে কাজ করে, আব্বু যে আগে থেকে অভ্যাস হাতে হাতে লিখে লিখে। আমি অনেক সময় দেখি যে 3-4 পৃষ্ঠা লিখে মনে করেন ট্যাক্স ইয়ে করে ফেলছে, ক্যালকুলেট করে ফেলছে, কারণ আপনারা ওই যে ইনকাম ফ্রম স্যালারি বা পার্সোনাল ইনকাম এই এতদিনে শিখে ফেলছেন না,
অঙ্কগুলো ট্যাক্সেশন ম্যাম এটা ধাপে ধাপে ইয়ে করতে হয়, যে স্যালারি থেকে কতটুকু আসছে, আদার ইনকাম আছে নাকি, টিডিএস কতটুকু আসছে, এরকম ভাবে করে করে লাস্টে আপনাকে ফাইনাল ট্যাক্সটা বের করতে হয় না স্ল্যাবে। জি ম্যাম। এরকম দেখা যায় জি যে ম্যাম। আমি অথবা আব্বু মনে করে আমরা বের করে ফেলছি একজনের, বুঝছেন, তখন না মাথা চুলকাইতে চুলকাইতে বলবে ওই জায়গায় আমার একটা অ্যাসেট ছিল কিন্তু না আমরা দেখাই না, হ্যাঁ গভর্নমেন্ট এত টাকা ট্যাক্স দিব কেন, তখন মনে হবে যে ও আল্লাহ আবার প্রথম থেকে শুরু করতে হবে। কার কাছে খোলা একটু মিউট করতে হবে যে, ওকে এখন আমার এখানে আজান শুরু হয়েছে, যদি আপনাদের বেশি কানে লাগে বললেন আমি মিউট করে দেব। তো যেটা হচ্ছে আপনি সিএ পাস করেন বা না করেন, আপনি যেহেতু এই প্রফেশনাল পার্টে একজন ঢুকে গেছেন, তো আপনার চলার পথে আপনার কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের সাহায্য চাইতে আসতে পারে এবং আপনার কাছে অনেক কি থাকবে, কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকবে, বা আপনি একটা অফিসে চাকরি করতেছেন সেখানে চাকরি সূত্রে অনেক কিছু জানছেন। তো এর মানে এই না যে আপনি যখন ওই চাকরি চেঞ্জ করে যাবেন তাহলে আপনি ওই কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো ডিসক্লোজ করে দিতে পারবেন মানুষকে, সেটা না, আপনাকেও এরকম ডাক্তারের মতো কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করতে হবে, প্রিজার্ভ করতে হবে। ডিসক্লোজ করা যাবে না কোনো সোশ্যাল এনভায়রনমেন্টেও না, যে আচ্ছা আমরা তো সবাই সিএ রাই আছি, আমরা সবাই মিলে একটু গল্প করি আমার ক্লায়েন্টের এইটা এরকম একটা ডিসক্লোজ, এরকম করা যাবে না। এবং আরেকটা মেইন কথা হলো যে আমার কাছে অমুকের এত পার্সোনাল ইনফরমেশন আছে, তো আমি কোনো হিন্দি সিনেমা বা কোনো হলিউড সিনেমা দেখা তাদেরকে আমি কি করতে পারবো না, ব্ল্যাকমেইল করতে পারবো না। আর বেটা তোর তো আসলে 1 কোটি টাকার এরকম এতগুলো বাড়ি টাড়ি আছে, ঢাকা শহরে 6-7টা বাড়ি আছে, তুই তো কিছুই দেখাস না, তুই যদি এখন আমাকে মাসে মাসে এত টাকা না দিস আমি কি করবো, আমি এগুলো সব জানাই দিব। এই ধরনের কাজ করা যাবে না। জি ম্যাম, আমাদের ক্লাসে স্যাররা এরকম বলে যে কোম্পানির নাম বলে না কিন্তু কোম্পানির প্রবলেমটা বলে। Yes, জি এটাই উচিত, কারণ আপনাদেরকে কিন্তু আমরা শেখানোর পারপাসে বলি। যেমন আমি আজকে যে অডিট এক্সপিরিয়েন্সের কথা বলছি আমিও কিন্তু নাম বলিনি, কিন্তু আজকে যে আপনারা ঘটনাগুলো জানেন যাতে আপনাদের কাজে লাগে, কখনোই আপনারা কোনো কিছুর নাম নিয়ে কোনো কিছু বলবেন না। আবার মনে করেন যে নাম বলতেছেন না বাট ঘটনা বললে আমরা সবাই বুঝে ফেলবো, তাহলেও বলা যাবে না, বুঝতে পারছেন? জি ম্যাম। দেন হচ্ছে আপনাকে প্রফেশনালি বিহেভ করতে হবে। আমাদের পার্টনার স্যার কি বলতেন, ক্লায়েন্ট যদি শার্ট প্যান্ট পরে তোমরা টাই পরে যাবা, ক্লায়েন্টের অফিসে যদি ওরা টাই পরে তোমরা তাহলে স্যুট পরে যাবে। মানে আপনার প্রফেশনাল বিহেভিয়ারটা কি সবকিছু মিলাইয়া, মানে আপনাকে বাইরে দেখে আপনার সাথে কথা বলে আপনার পার্সোনালিটি সবকিছু মিলে আপনি অডিট করতে গেছেন, আপনি সবকিছু মিলে ক্লায়েন্টের মধ্যে যদি একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে না পারেন, বা ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে, তাহলে সে আপনাকে মানবে কেন, সে আপনাকে দিবে কেন? আপনি যে তাকে হেল্প করতে আসছেন বা বা এটা আপনার ডিউটি, বা আপনি যে আসলে অনেক কিছু জানেন, যেটা বলতেছেন ক্লায়েন্টের ভালোর জন্যই বলতেছেন, আপনাকে কিন্তু সেটাই আপনি প্রফেশনাল বিহেভিয়ারের সাথে বুঝায় দিতে হবে। এবং কখনোই ওই যে আনডিউ ইনফ্লুয়েন্স, আরে ওই কোম্পানির বড় ভাই, আমাদের ফার্মের বড় ভাই ঝাড়ি দিচ্ছে আমিও মিউ মিউ করে চলে আসলাম, এটা কিন্তু করা যাবে না যদি আপনি ঠিক থাকেন, ঠিক আছে? তারপরে টাইমলি ক্লায়েন্টের অফিসে যাইতে হবে, এগুলো মেনটেন করা খুব উচিত। আগে আগে বের হয়ে যাওয়া যাবে না। অনেকে একদম ইনফর্মাল ড্রেসে ক্লায়েন্টে চলে যায়, অনেকে আমি যে দেখছি আলাদা রুম দেয় বসা, ওখানে যে গান ছেড়ে রাখছে। হুম আচ্ছা, জি ম্যাম, অনেকের বডি। আমাদের হুম হয়েছিল তো এক হুম মানে ভাই মানে কেজুয়ালি আসছিল, পরে আবার স্যার হুম পাঠাইছে, পাঠিয়ে আবার হয়ে আসছে। হুম হইতে পারে, মনে করেন যে আজ খুব বৃষ্টি হইলো, হুম ঢাকা শহরের অর্ধেক ডুবে গেছে, কাদা টাদা চিটছে, আবার এই করছে, অ্যাক্সিডেন্টাল
হতে পারে, বা ওটা কখনোই প্র্যাকটিস হবে না, বুঝতে পারছেন? বা অ্যাক্সিডেন্টাল সিচুয়েশনেও যদি আপনি স্ট্রিক্ট থাকেন তাহলে কিন্তু আর হবে না, আপনাকে কিন্তু সিচুয়েশনও কভার দিতে হবে। বললাম। আচ্ছা, আবার অনেকের বডি ল্যাঙ্গুয়েজ, অনেকের ল্যাঙ্গুয়েজটা এত এরকম থাকে যে আমি অডিটর, তুই কে আমাকে কি বলার, এরকম যাতে করা যাবে না। কারণ আপনি যত বড় হবেন, আপনি যদি নিজেকে অন্যকে মনে করাইতে চান যে দেখো আমি এরকম জানি বা বা আমি রেসপেক্ট পাবার যোগ্য, তাহলে আপনাকেও কিন্তু সেই লেভেলের বিনয়ী হতে হবে, নাহলে কিন্তু আপনি আরেকজনের রেসপেক্ট আদায় করে নিতে পারবেন না, বুঝতে পারছেন? ওকে। প্রফেশনালি বিহেভ করা মেন বলতেছে যে কমপ্লাইং উইথ রিলেভেন্ট লজ এন্ড রেগুলেশন। ভাই আপনারা তো কি করতেছেন আমি সব বুঝছি, বাট এটা তো কারেন্ট লতে বলা আছে এবং এই ল এর বাইরে আমরা যেতে পারতেছি না। অ্যাভয়েডিং দ্যাট ডিসক্রেডিটস দ্য প্রফেশন, যে আমি এরকম কোনো কাজ করলাম, ওই যে বললাম পেপারে আমার নাম উঠে দিল যে স্বনাম ধর্ম মুখ ফার্মের মুখ আর্টিকেল স্টুডেন্টের এই কাজ করছে, বা স্বনাম ধর্ম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জালিয়াতির দায়ে জেলে গেছে, তাহলে কি হইলো? এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা এই যে আর্টিকেল স্টুডেন্ট, এই যে এইভাবে জিনিসটা হলো, সেটা কিন্তু প্রফেশনের সাথে জড়িত হয়ে গেল, তো প্রফেশনকে ডিসগ্রেস করলো, এরকম কোনো কাজ করা যাবে না। এবং প্রফেশনালি বিহেভ বলতে আরেকটা বোঝাচ্ছে যে আমি যখন কন্ডাক্ট করব কারোর সাথে, পার্টিসির সাথে করব, বিনয়ের সাথে করব, এবং যেটা বললাম কনসিডারেশন। জিনিসটা কি? মনে করেন আমরা অডিট করতে গেছি কোনো ক্লায়েন্টে, একজনের কাছে মনে করেন একটা ডকুমেন্ট চাচ্ছি, তো অনেক সময় দেখা যায় যে তারা আসলেই বিজি থাকে, যে তারা তাদের মান্থ এন্ড নিয়ে বিজি, বা আমরা ইয়ার এন্ডে যেগুলো নিয়ে বিজি, তারা দিতে পারতেছে না আসলেই। তো আপনাকে প্রথমেই এমন একটা ডিসিশনে বা জাজমেন্টে আসা যাবে না, আরে আমরা অডিটর তো ইচ্ছে করে লোকটা আমাকে ঘুরাইতেছে না, আপনাকে কনসিডার করতে হবে তার সিচুয়েশন, যেগুলো শয়তান সেগুলোকে তো সাইড দিতেই হবে, বুঝতে পারছেন? বাট আপনাকে কনসিডার করার কোয়ালিটি নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে। আচ্ছা, এবার আসছে এই যুগটাই কি মার্কেটিং করতে হয়। তো আমরা নিজেদেরকে মার্কেটিং করা বলতে কি বুঝি? যে কখনো জব সার্কুলার আসলো, আমরা সিভি দিলাম, তারপর একটা ইন্টারভিউ বোর্ডে গেলাম, তখন কি নিজেকে নিজের মার্কেটিং করতে হয় না? কারণ আমি যে কাজ যে ভালো, এটাকে আপনাকে আরেকজন এসে বলবে নাকি আমারই বলতে হবে? সিভি আমারই ড্রপ বলতে করতে হবে। হয়। হুম। তো বা সিভি ড্রপ করলেন, ইন্টারভিউ বোর্ডে গেলেন, তখন তো আপনার মার্কেটিং আপনাকেই করতে হবে। সেই মার্কেটিং করার সময় কি আমাদের টিভির বিজ্ঞাপনের মতো হইলে হবে না, আপনাকে অনেস্ট এবং ট্রুথফুল থাকতে হবে। টিভিতে সেটাই লিখবেন যে কাজটা আপনি আসলেই করছেন, বা যেটা আপনি আসলেই জানেন, যেটা আপনি না সেটা করা যাবে না। কারণ একবার যদি আপনি মিথ্যু প্রমাণিত হয়ে যান, সেটা কিন্তু আপনার জন্য লং টার্মে খারাপ হবে। অনেকে অ্যাভয়েড মেকিং এক্সাজারেটেড ক্লেইমস অ্যাবাউট, অনেকে কি করে ইন্টারভিউ বোর্ডে খুব বড় বড় ক্লেম করে, ইয়ের মতো, আপনার পলিটিক্যাল লিডারদের মতো, আমি করতে পারি, আমি করতে পারি, করতে পারি, আমার এই কোয়ালিফিকেশন আছে, আমার এই এক্সপিরিয়েন্স আছে। আসলে এগুলো তাদের নেই। তাহলে এরকম বড় বড় কথাও বলা যাবে না। যেটা আপনি জানেন না বা যেটার এক্সপিরিয়েন্স আপনার নাই, সেটা আপনাকে সুন্দর, সরি আমার এই এক্সপিরিয়েন্সটা নাই, বা এটাই আমার কাজ করার সুযোগ হয় না, এভাবে বিনয়ের সাথে আপনাকে ওই জায়গাটা পার করতে হবে। অ্যাভয়েড মেকিং ডিসপার্জিং রেফারেন্স টু ওয়ার্ক অফ আদার্স। এটা তো আমরা তো খুব বাঙালি কি আমরা অনেক মানুষই আছে কি অন্যের কাজের ক্রেডিট খুব সুন্দর করে কি করে ফেলতে পারি, নিজের ঘাড়ে নিয়ে যেতে পারি। তবে আমি আমাদের অফিসেও দেখি যে একজন খুব সুন্দর আমার আইডিয়া গুলো চুরি করে করে নিজের আইডিয়া বলে চালায় আসছে। শেম, হোয়াট এ শেম। এগুলো করা যাবে না। আর আপনি যদি ভালো মানুষ হিসেবে নিজেকে ক্লেম করতে চান, এসব করা যাবে না। এগুলো ম্যাম কলেজ লেভে বেশি হইতো, একজনের অ্যাসাইনমেন্ট আরেকজনের কপি করে করে ফেলতো না। হুম। আপনার অফিসারও কি হবে জানেন? আপনার কাজটার ক্রেডিট নিবে, ক্রেডিট নিয়ে প্রমোশন হবে ওদের, আপনাকে কিছু করবে না, আপনাকে উঠাবে না। এগুলো হয়। ওকে, যা বলছি বুঝে গেছে এতক্ষণ?
ম্যাম। মেয়েরা কি আসে না ঘুমায় গেছে? আমি অবশ্য কাউকে আচ্ছা, তাহলে আমরা কনসেপ্ট 5টা প্রিন্সিপাল পড়ে ফেললাম। 5টা প্রিন্সিপাল পড়ার পরে এবং এই জিনিসগুলো কিন্তু আপনারা সব সময়ের জন্য মনে রাখবেন, শুধু নলেজ লেভেলের জন্য না, হ্যাঁ? কারণ আপনাদের অডিটটা 3টা লেভেল পর্যন্ত আছে। আচ্ছা, প্রফেশনাল এই যে প্রিন্সিপাল, এই 5টা প্রিন্সিপাল যদি আমি মেনটেন করতে চাই তাহলে আমার কি থ্রেট আছে? প্রথমত হচ্ছে সেলফ ইন্টারেস্ট থ্রেট। এই প্রত্যেকটা থ্রেটের এই সাথে কি বলছে সেইটা আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে, কারণ যে কোনো একটা লাইন উঠায় দিয়া বলতে পারে এটা কোন থ্রেটের এক্সাম্পল। তাহলে আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু সঠিক অ্যান্সারটা চুজ করতে পারবেন না। তাহলে যখন সেলফ ইন্টারেস্ট থ্রেট বলছে, তা কখন সেলফ ইন্টারেস্ট থ্রেটটা হয়? তখন বলছে which may occur as a result of dominance of the financial or other interest of the professional accountant or an immediate or close family member। যে দুইটা ঘটনা ঘটতে পারে, যে আমি যে কোম্পানিতে অডিট করতে গেছি সেই কোম্পানির অনেক টাকা শেয়ার আমার কেনা আছে কিন্তু আমি হাইড করছি, ঠিক আছে? এখন অডিট করে যদি আমি দেখলাম রেভিনিউ বাড়ায় দেখাচ্ছে বা কোনো এক্সপেন্ডিচার দেখাচ্ছে না এবং এটা যদি আমি ঠিক করাই দিই তাহলে কি ইপিএস ফল করবে? ইপিএস ফল করলে কি হবে? শেয়ারের দাম যাবে। তাহলে আমি এখানে কি একটা ফিনান্সিয়াল ইন্টারেস্ট দ্বারা কি হইলাম? বায়াসড হইলাম, বা আমাকে ডমিনেট করলো আমার ফিনান্সিয়াল ইন্টারেস্ট অথবা আদার ইন্টারেস্ট। হতে পারে যে আমার একটা ক্লোজ ফ্যামিলি মেম্বারের ফার্ম কোম্পানি, যে কোনো একটা ঘটতে পারে যে আমার এখানে সেলফ ইন্টারেস্ট জড়িত। তাহলে এইরকম ঘটনা ঘটলে আমরা এটাকে কিসের এক্সাম্পল বলবো? সেলফ ইন্টারেস্ট থ্রেট। তারপরে বলছে সেলফ রিভিউ থ্রেট। সেলফ রিভিউ থ্রেট বলতে বোঝাচ্ছে may occur when a previous judgment needs to be evaluated by the professional accountant responsible for that judgment। এইটা কখন হইতে পারে? যে আপনারা একটা কোম্পানি কি বানায় দিচ্ছেন, এই যে আপনার অ্যাকাউন্টিং যে সফটওয়্যারটা সেটা বানায় দিচ্ছেন। এখন অ্যাকাউন্টিং সফটওয়্যার থেকে যেই বের হওয়া জিনিসটা, ব্যালেন্স শিটটা, পিএনএলটা, এইটাই তো আপনাকে কি করতে হবে? অডিট করতে হবে। তাহলে আপনার নিজের জিনিসের উপরেই নিজেরই ইভালুয়েট করতে হচ্ছে। তাহলে এই ধরনের ঘটনা যখন ঘটবে তখন সেটাকে সেলফ রিভিউ থ্রেট আছে। এমন হইতে পারে যে আপনি কোম্পানি জমি ভ্যালুয়েশন করে দিচ্ছিলেন, এখন অডিট করতে গেছেন, তাহলে এই যে জমি ভ্যালুয়েশনটা ঠিক মতো হচ্ছিল না, কি যে অডিট করবেন এই জমি ভ্যালুয়েশনটাই তো আপনার কাজ। তাহলে এটাকে বলতেছে সেলফ রিভিউ থ্রেট, অ্যাডভোকেসি থ্রেট। আচ্ছা, সেলফ ইন্টারেস্ট থ্রেট, সেলফ রিভিউ থ্রেট, এই নামগুলো দেখে কিন্তু একটু জাজ করা যায় যে কি হইতে পারে। বাট অ্যাডভোকেসি থ্রেট এটার মানে কি, এটা যদি আপনি না জানেন পরীক্ষার হলে কিন্তু আপনি আন্দাজে গোল্লা কি ঢিল ছুটতে পারবেন? পারবেন না। তাহলে অ্যাডভোকেসি থ্রেট কি এটা বুঝতে হলে আপনাকে পড়তে হবে। এটা কি? which may occur when a professional accountant promotes a position or opinion to the point that subsequently objectivity may be compromised। যে আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমি এমন একটা অপিনিয়ন বললাম যে আমি বললাম যে স্যার এটা ঠিক আছে, স্যার আমি ঠিক আছে, আমরা গ্রিন বা আনকোয়ালিফাইড রিপোর্ট দিতে, বাট কি হইলো এই অপিনিয়নটাই পরে মানে কম্প্রোমাইজ হইতে পারে, মানে হয়ে যেতে পারে। তাহলে এইটা কি বলতেছে? অ্যাডভোকেসি থ্রেট। যে আমি ম্যাম এরকম এটা বুঝতে পারি নাই। অ্যাডভোকেসি জন্য কোনো একটা ডিসিশনের জন্য বলতে when a professional accountant promotes the position or opinion to the point that subsequent objectivity may be compromised। অবজেক্টিভিটিটা মনে আছে আপনাদের? যে বায়াস। বলছে আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমি একটা অপিনিয়ন বললাম যে এগুলো সব ঠিক আছে, বা এটা ফেয়ারলি প্রেজেন্ট করা হয়েছে, বা এই ভ্যালুয়েশনটা ঠিক আছে, বা আমরা এই ফ্যাক্টরি ভিজিট করে আসছিলাম, এই ক্লোজিং স্টকের এগুলো সব ঠিক আছে। আমার কথায় করে একজন আমার পার্টনার কি করলো, একটা ক্লিন রিপোর্ট সাইন করে দিল। বাট আমি কি
এমন একটা জিনিসের অপিনিয়ন দিছিলাম বা এমন একটা পজিশনকে প্রমোট করছিলাম আমি, যে হ্যাঁ উনি বলছে এটা ঠিক আছে, যেটা আসলে পরবর্তীতে কি দেখা গেছে যে আমি বায়াস ছিলাম, আমার অবজেক্টিভিটি কি হয়েছিল, কম্প্রোমাইজড হয়েছিল। অবজেক্টিভিটি মানে আমরা কি করে আসছিলাম উপরে, যে আমার বায়াসড হওয়া যাবে না, করে আসছিলাম না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা যাবে না, আনডিউ ইনফ্লুয়েন্স থাকা যাবে না। আমি এগুলো থেকে বায়াসড হয়ে কি করছি, আমি এমন একটা অপিনিয়ন দিছি যেই অপিনিয়নটা পরে দেখা গেছে কি যে আমি আসলে বায়াস ছিলাম। তো সেটা হচ্ছে অ্যাডভোকেসি ট্রেড। ম্যাম এটা কি এরকম হতে পারে যে আমি আমি এজ এ আমি আমিজের পরে আর কিছু শুনি নাই, আপনারা শুনছেন? জি ম্যাম, এমন হতে পারে যে একটা কোম্পানিতে অ্যাসেটের থেকে লাইবিলিটি পরিমাণ বেশি, কিন্তু আমার হুম ব্যাংক থেকে লোন নিতে হবে। এজন্য আমি কি করলাম, হুম আমি আপনার অ্যাসেট বাড়িয়ে আমি ওই রিপোর্টটা কোয়ালিফাইড করলাম, দেন ওই কোম্পানি কি করলো, ব্যাংক থেকে লোন করলো, ড্র করলো। তাহলে এটা কি ম্যাম অ্যাডভোকেসি থ্রেটের মধ্যে পড়ে? হ্যাঁ পড়তে পারে, কারণ আমি তো এখানে এরকম একটা পয়েন্ট দিলাম, এমন একটা পয়েন্ট আমি অপিনিয়ন দিলাম যেটা কি আসলে আমি বায়াস ছিলাম, আমার অবজেক্টিভিটি কি হয়েছিল, কম্প্রোমাইজ হয়েছিল। হতে পারে। আচ্ছা, তারপরে আছে ফ্যামিলিয়ারিটি থ্রেট। এটা বলছে এটা হতে পারে বিকজ অফ এ ক্লোজ রিলেশনশিপ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বিকামস টু প্যাথেটিক টু দ্য ইন্টারেস্ট অফ এ পার্টিকুলার গ্রুপ। এখন যেমন নিয়ম আছে কি প্রত্যেক 3 বছর অডিটর চেঞ্জ করতে হবে, আগে তো এটা ছিল না, তখন ছিল না, তখন কি দেখা গেছে যে 10 বছর ধরে আপনি একটা ক্লায়েন্টকে কি করতেছেন, অডিট করতেছেন, আপনি 10 বছর ধরে তাদের সাথে ইয়ে, তাহলে কি আপনি ফ্যামিলিয়ারিটি থ্রেটে ই করতেছেন, আপনি একটা সময় যায় আপনি ওরা যে অ্যাকাউন্ট দিতেছে আপনি সেটাতেই সাইন করে দিচ্ছেন, আর আপনি আর ভিতরে কিছু কি করতেছেন না, দেখতেই যাইতেছেন না। আরে প্রথম বছরে তো দেখছি, আরে সেকেন্ড ইয়ারে তো দেখছি, আর একই জিনিস আর কত দেখবো। আপনি এতই ফ্যামিলিয়ারি মানে ফ্যামিলি পার্সন হয়ে গেছেন ওদের, ফ্যামিলি ম্যান হয়ে গেছেন ওদের কাছে, এতই ফ্যামিলিয়ার হয়ে গেছেন ওই এর সাথে, আপনি আর ওদের প্রতি টু সিম্প্যাথেটিক, আরে এরা মানুষ অনেক ভালো, এরা এই কাজ করতেই পারে না, এই করে করে আপনি আপনার প্রফেশনাল ডিউটি আর কি করলেন না, ইমপ্লাই করলেন না, সেটা হচ্ছে ফ্যামিলিয়ারিটি থ্রেট। তাহলে ম্যাম এখানে সেলফ ইন্টারেস্ট থ্রেট আর হচ্ছে ফ্যামিলিয়ারিটি থ্রেট দুইটা তো প্রাইস কিছুটা সেম ম্যাম, তাই না? হ্যাঁ, তবে আপনার সেলফ ইন্টারেস্ট থ্রেটটা কিন্তু একবারের জন্য হইতে পারে, যে আপনি আপনার পরিচিত একজনের কাছে গেলেন, বা আপনি ওই কোম্পানির শেয়ার আপনার কেনা আছে, কোনো ফিনান্সিয়াল গেইন আপনার হতে পারে, সো আপনার ওটা সেলফ ইন্টারেস্টেড। আর ফ্যামিলিয়ারিটি থ্রেটটা কি, আপনি একটা ক্লায়েন্টকে, এটা কিন্তু আপনার কোনো সেলফ ইন্টারেস্ট নাই, মানে আপনার ওখানে কিন্তু কোনো ফিনান্সিয়াল ইয়ে নাই বা আপনার ক্লোজ ফ্যামিলি মেম্বার নাই, সেটা না। ফ্যামিলিয়ারিটি থ্রেটটা হচ্ছে কি আপনি ওই ক্লায়েন্টে যেতে 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 ধরেন 10 বছর ধরে যাইতেছেন একটা জায়গায়, এতই পরিচিত হয়ে গেছে যে আপনি তাদের প্রতি এতই সিম্প্যাথেটিক যে আপনি আর ওরা যে কোনো জিনিস দিতেছে সেটা আপনি আর ভিতরে ঢুকার বা ভিতরে জাজ করার বা চেক করার আপনি প্রয়োজনীয়তাটাই মনে করতেছেন, আপনি মনে করতেছেন আরে এগুলো তো আগেও দেখছি, ওরা এমনই, ওরা বা ঠিকই আছে, ওরা ভালোই, বুঝতে পারছেন? এটার মধ্যে আপনার কোনো সেলফ ইন্টারেস্ট নাই, কি মানে এক জায়গায় 10 বছর যাইতে যাইতে আপনার সাথে সম্পর্কটাই এমন হয়ে গেছে যে আপনি ওদের প্রতি টু সিম্প্যাথেটিক হয়ে গেছেন, আপনার কিন্তু কোনো সেলফ ইন্টারেস্ট নাই। বুঝা গেল? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টিমিডেশন থ্রেট। এটাই বলছে which may occur when a professional accountant is deterred from acting objectively by threats actual or perceived। এখানে হচ্ছে আপনাকে থ্রেট দেওয়া হইলো একদম সরাসরি, যে এভাবে কাজ করবেন নাহলে আপনার পার্টনারকে বলবো, বা আপনার পার্টনারও বললো যা বলছে যেভাবে বলছি সেভাবেই করো নাহলে কিন্তু ফার্ম থেকে বের করে দিব, বা আপনাকে কোনো ধরনের প্রলোভন দেখানো হইলো, যে আপনার যেভাবে কাজ মানে আপনাকে কোনো ধরনের প্রলোভন দেখানো হলো, অথবা আপনার এনভায়রনমেন্টটা এরকম করে দেওয়া হলো যে আপনি খুব থ্রেট ফিল করতেছেন, তাহলে সেটাকে বলতেছে কি ইন্টিমিডেশন থ্রেট। কি থেকে থ্রেট ফিল করতেছেন, যে আপনার আসলে আপনার প্রফেশনালি যে কাজটা করা উচিত আপনি সেটা করতে পারতেছেন না। যেমন আমরা
সিনেমাতে দেখি না যে একজন কোটিপতি নামে মামলা হয়েছে বা একটা কোটিপতি মার্ডার করছে, তার একজন সাক্ষী আছে, সেটা হলো নায়ক আর নায়িকা, তারা অনেক গরিব। তাদেরকে কি করতেছে, কোর্টে নিয়ে যাইতে হবে, সে সাক্ষী দিবে এই লোকটাই খুনি। আর ওই লোক, ওই নায়ক নায়িকা যাতে কোর্টে না যাইতে পারে এই জন্য কি করতেছে, সবাই মিলে বা বিভিন্ন বিভিন্ন দিক থেকে তাকে বিভিন্ন ভাবে কি দেওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে। তো সেই সেই জিনিসটা হচ্ছে ইন্টিমিডেশন থ্রেট। বা আপনি কোথাও চাকরি করতেছেন, অনেক সময় হুম, বলেন। বলেন অডিটরকে রনি, বলেন। ব্ল্যাকমেইল করা হয়, কিনা অনেক সময় তো এরকম হয় যে অডিটর ভয় দেখানো হয়, তাকে পার্সোনালি ব্ল্যাকমেইল করা হয়, ফ্যামিলি থ্রেট দেয় যে ওই জিনিসটা হাইড করার জন্য। তাহলে এটাও তো ম্যাম ইন্টিমিডেশন থ্রেট হিসাবে করা হয়, তাই না ম্যাম? হ্যাঁ, বাট আমার আর আপনার লেভেলে তো কেউ একটা ফ্যামিলি থ্রেট দিবে না, বুঝতেছেন? বাট হয়তো ওই লেভেলে দিবে, পার্টনারকে দিতে পারে। এটা হয়েছিল আর কি, এক ভাই শেয়ার করছিল তাই আর কি। এটা ম্যাম এক সরকারি অর্গানাইজেশন ছিল, এখানে এরকম করছিল ম্যাম ডিরেক্ট। সরকারি গুলো তো আসলে খুব ডেঞ্জারাস, কারণ কি যা দেখবেন কি কোটি কোটি টাকা নিচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে, প্রজেক্ট খরচ হচ্ছে, বাট আপনি যা দেখবেন যে ওই প্রজেক্টই নেই। তা আপনারা থ্রেড দিবেন না তো কি করবে, কারণ টাকা তো সব খায় ফেলাইছে। আপনার বেশি ঝামেলা গুলো হয়, আপনারা কি ইউনিয়ন পরিষদ অডিটর টিমের মধ্যে কেউ আছেন? ম্যাম আমরা তো পাই নাই, এটা যা মাত্র শুরু হইতো, কিন্তু তো কোভিডে স্টপ হয়ে গেল। হম, এরকম ইউনিয়ন পরিষদ অডিটর যারা যাইতো না, এরকম তারা এসে ইয়ে করতো। দুইটাই আছে, একদল হচ্ছে খুশি, মানে যা বলতো সেটাতেই খুশি হয়ে আসতো। এবং আমি তো এটা শুনছি যে অনেক আগে স্কুল অডিট করে নাকি অনেক, মানে অনেকে অনেক বড় লোক হয়ে গেছিল স্কুল অডিট করে। কারণ স্কুলগুলো যে ফান্ড পাইতো সেটা তো 9/6 করতোই, তখন অডিটর ভাগ দিত। মানে আপনি তো, মানে জিনিসটা কি, আপনি চাইলে এখান থেকে বড় লোক হইতে পারবেন, মানে টাকা কামাইতে পারবেন, মানে বাট সেটা লিগেলি হবে না, ইলিগেলি হবে। হুম, সেটা আপনার উপর, সেটা আপনার জাজমেন্টে আসবে যে আপনি কি আসলে লিগালি কামাই করবেন নাকি ম্যাম অনেক ইলিগেলি কামাই করবেন। অনেক সময় তো থ্রেট দেওয়া হয় যে নিতে হবে এগুলো, তাইলে ম্যাম? আপনি ছেড়ে দিবেন, আপনি ওই কাজ ছেড়ে দিবেন। কারণ আমি আপনাকে একটা ঘটনা, একটা কথা বলি, যেটা আপনার রিজিক কিন্তু ফিক্সড। ওটা চেয়ে একটা 1 টাকা বেশিও আপনি আসবেন না। রিজিক কিন্তু শুধু টাকা না, সবকিছু, মানে যে আপনার খাওয়া দাওয়া, আপনার বিবাহ, আপনার বাসস্থান, মানে তুই কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। তো ওটা কিন্তু ফিক্সড, কিন্তু আপনারটা কেউ নিয়ে যেতে পারবে না, তবে আপনিও কারোরটা নিতে পারবেন না। আপনারটা আপনাকে নিজেকেই আর্ন করে নিতে হবে। তো অনেকে, আমি অনেক সময় চিন্তা করি যে আমি তো এই জায়গাটা এটা চিন্তা করে করছিলাম, নাহলে আমি খাবো কি, এই জন্য আমি অন্যায়টা ইয়ে করছি না। আমার কাছে এগুলো খুব বগ লজিক মনে হয়। কারণ আপনি এই অন্যায়টা ছেড়ে দিলে আল্লাহ আপনাকে কোন জায়গা থেকে আসলে উঠাই দিবে আপনি জানেন না। আবার একটা ঘটনা আপনারাও এটা পড়তে পারেন যে এক লোক 1 কোটি টাকা কামাই করছে ঘুষ খেয়ে। এখন দেখেন সে 1 কোটি টাকা কামাই করছে ঘুষ খেয়ে, তার মানে কি এই 1 কোটি টাকাটা তার রিজিকে ছিল। সে যদি ঘুষ না খায়া অনেস্ট পথে কষ্ট করতো, তাহলেও কিন্তু 1 কোটি টাকা তার কাছে আসতে। আমার আর আপনার, আমাদের সবারই কিন্তু রিজিকটা ফিক্সড, বাট ওই জিনিসটা আমাকে আর্ন করে নিতে হবে। যেমন আপনার টাকার দরকার বা ইয়ে দরকার, আপনি তাহলে কষ্ট করবেন, সিএ পড়বেন, পাশ করবেন, করলেই আপনি একটা ভালো বেতনের চাকরি পারবেন। ফলে দিন শেষে আপনার বছর, কয়েক বছর পরে আপনার একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে। তার মানে কি আপনাকে, আপনার রিজিক কি বাড়লো, কিন্তু সেটা কি আপনি আর্ন করে কষ্ট করে পাইছেন। আবার আপনার রিজিকে ওটা আছে, বাট আপনি কঠিন পথে গেলেন না বা কষ্ট করে ইয়েতে গেলেন না, আপনি অনেস্ট থাকলেন না, আপনি চুরি চামারি করা শুরু করলেন, আপনি ঘুষ খাওয়া শুরু করলেন, দুর্নীতি করা শুরু করলেন, এবং আপনি ঠিকই ওই টাকাটাই কামাই ফেললেন। কারণ ওটা আপনার রিজিকে ছিল, আপনার রিজিকে ছিল, কিন্তু কোন ওয়েতে আপনি ওই রিজিক, ওই জিনিসটা আপনি আর্ন করবেন, সেই উইলিংনেসটা আল্লাহ আপনার উপর ছেড়ে দিচ্ছে।
যে তুমি এদিকে যাবা, তুমি রাইট পথে যে কামাই করবা না কি করবা, যেটাকে আমাদের বিবেক বলে বা যেটা আমাদের উইল পাওয়ারের উপর ছেড়ে দিই। তো আপনি ওখানে যাইতে হবে। তো আমি চিন্তা করবো যে কেন আমি একটা অন্যায়ের কাছে মাথা নত করবো, তাই না? আমি করবো না, আমি ছেড়ে দিব ওই অডিটের কাজ আমি করবোই না। এবং আপনাদের জন্য অনেক সময় দেখবেন তো অনেক মন খারাপ হয়েছে যে আরে কত ভালো ভালো অবজারভেশন বাইর করছি, অডিট রিপোর্টে আসলো না। এখন এখানে কিন্তু আপনার কিছু করার কিছু নাই, কারণ আপনি সাইন করতেছে পার্টনার। আপনার যেটা হচ্ছে যে আপনি আপনার কাজটা ঠিক মতো করছিলেন নাকি, আপনি কোনো ফাঁকি দিচ্ছিলেন নাকি। হ্যাঁ, আপনি আপনার কাজ ঠিক করছেন। আপনি যখন পার্টনার হবেন, আপনার যখন নিজস্ব ফার্ম থাকবে, তখন আপনি এই জিনিসটা করেন না। তখন যে যদি আপনিও ওই কাজ করেন, আরেকজন স্টুডেন্ট আবার এটা শেয়ার করে যে আমার স্যার তো এরকম করছি, সেই জায়গায় হচ্ছে আপনার হারটা হবে। বুঝছেন? ম্যাম একটা না কোশ্চেন বেশি। ছিল। হ্যাঁ, বলেন। ম্যাম, এই যে সিএ ফার্ম কি সরকারি কোনো প্রতিষ্ঠান অডিট করার ক্ষমতা রাখে? হুম, সরকারি কোনো প্রতিষ্ঠান মানে এই যে আপনার যেমন ঢাকা স্কুল সিটি অডিট টডিট কর্পোরেশন। এগুলো দিয়ে বলে দেয়। ঢাকা সিটি কর্পোরেশন না, এইভাবে বোধহয় পারে না, কারণ এটা তো আপনার গভর্নমেন্টের অডিটর আছেই। বাট তাহলে মিউনিসিপাল সরকারি না, বা স্কুল প্রাইম আপনি যেটা বললেন? ওই স্কুল অডিটটা হইতো যে গভর্নমেন্টই অডিটর নিয়োগ করতো। যে সারা বাংলাদেশে অনেক গ্রামে স্কুল আছে না, ওদেরকে তো ফান্ড দিত। তখন গভর্নমেন্টই হচ্ছে, যেমন এই যে ইউনিয়ন পরিষদের যে অডিট হচ্ছে, এটা সরকারি না, মানে এটাকে তো করতেছে কি, গভর্নমেন্টই অডিটরদেরকে বলতেছে যে কারা কারা এই ইউনিয়ন পরিষদ অডিটর করতে আগ্রহী, গভর্নমেন্ট রিক্রুট করতে। গভর্নমেন্ট যখন আপনাকে কাজ দিচ্ছে তখন তো আপনি করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। কিন্তু হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে গভর্নমেন্ট যদি আমাকে পাঠায় হুম প্রাইমারি, হুম। মানে তার কোনো প্রতিষ্ঠান অডিট করার জন্য, তখন আমি এটা করতে পারবো। হ্যাঁ, মানে আপনি তো অডিট, ভাই আপনি কি কারো কোথাও যে এমনি এমনি অডিট করতে পারেন, নাকি আপনারা এটা একটা এরকম না কন্ট্রাক্ট করেন? যে আমাকে অফার করলে আমি হবে, এটা গভর্নমেন্ট হোক আর নন গভর্নমেন্ট হোক। হুম, আপনাকে অফার করবে, টার্মস এন্ড কন্ডিশন আপনি দিয়ে হবে, দুজনে সাইন করবেন, চুক্তিবদ্ধ হবেন, তারপরেই না আপনি করবেন, তাই না? যেমন আপনার কি বলতেছে, আপনাদের একটা কোম্পানির অডিট যখন করবেন তখন কিন্তু এজিএমএ ওটা পাস হইতে হবে। এজিএমএ পাস অডিট করতে পারবেন না। আচ্ছা, তারপরে আমরা গেলাম সেফগার্ড। আচ্ছা, এগুলো তো আপনারা অডিটে অলরেডি পড়ছেন না, শুধু শুধু বললাম আপনাদেরকে। যাই হোক, এবার হচ্ছে ভালো আমরা, হয়েছে। ভালো হয়েছে। জি আচ্ছা, ম্যাম। এবার হচ্ছে আমরা তো থ্রেড আইডেন্টিফাই করে ফেললাম। এখন দেখেন, আমরা তো মাথা ব্যথা, মাথা ব্যথা হলে কি আমরা মাথা কেটে ফেলবো? তা তো না। আমরা তখন কি করব, যে মাথা ব্যথা যাতে না হয় এটার জন্য আগে আগে কি করব, সেফগার্ড নিব। তো সেরকম এই যে আপনার থ্রেড গুলো আইডেন্টিফাই করছেন, এখন এত থ্রেড, এই থ্রেড মিলে তো দেখা যাবে যে এইসব দেখতে দেখতে আপনি আর কোনো কাজই পাইতেছেন না আপনার ফার্ম। তাহলে আপনার থ্রেড গুলোর এগেনস্টে সেফগার্ড নিতে হবে। সেফগার্ডে কি হচ্ছে, হয় আপনাকে পুরো থ্রেডটাকে এলিমিনেট করে দিবে, অথবা থ্রেডটাকে একটা মিনিমাম লেভেল পর্যন্ত, একটা অ্যাকসেপ্টেবল লেভেল পর্যন্ত রিডিউস করায় নিয়ে আসবে। আচ্ছা, এখন বলছে এই সেফগার্ডের লেভেলটা দুইটা ব্রড ক্যাটাগরিজে হইতে পারে। যে সেফগার্ডটা আইন আপনাকে অলরেডি ক্রিয়েট করে দিচ্ছে, এই সেফগার্ডটা ক্রিয়েটেড বাই প্রফেশন, লেজিসলেশন অর রেশন। আর একটা হচ্ছে সেফগার্ডটা ওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যেই ক্রিয়েট হয়েছে। তাহলে যখন আইন বা প্রফেশন আপনাকে সেফ করে দিচ্ছে, সেগুলো কেমন হইতে পারে? এডুকেশনাল ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস ফর এন্ট্রি ইনটু দ্য প্রফেশন। যেমন আপনাকে আইসিবি বলে দিচ্ছে যে বাবা তোমার এতটুকু পাস করতে হবে, তোমার এতটুকু সিজিপিএ থাকতে হবে, তুমি যদি এই প্রফেশনে ঢুকতে চাও। তাহলে সেখানে একটা আপনাকে সেফগার্ড রাখা হয়েছে, যাতে কেউ ওই যে প্রফেশনাল ডিউ কেয়ার, এই জায়গাটা যাতে কেউ মিস না করে।
বা এখন যে কেউ ম্যাট্রিক পাসই করলো না তাকে কি আমি এখন এই অন্য লেভেলের ট্রেনিং গুলো দিতে পারবো? একটা বেসিক লেভেলের ট্রেনিং তো আপনার এডুকেশনাল ইয়ে তো আপনার পরবর্তী বুঝতে পারেন। আচ্ছা, তারপরে কি করতেছে আইন আপনার প্রফেশন আইসিটি আপনার জন্য কি ব্যবস্থা করছে? কন্টিনিউইং প্রফেশনাল এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট যে বললাম সিপিডি রিকোয়ারমেন্ট। তারপরে কি আপনাকে কর্পোরেট গভর্নেন্স রেগুলেশন দিয়ে দিচ্ছে, যেটা আমরা করছি নোটিফিকেশনের যে টিক মার্ক দাও, এটা হয়েছে নাকি ওইটা হয়েছে নাকি। দেন আপনার প্রফেশনাল স্ট্যান্ডার্ড কি বলে দিচ্ছে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যেটা উপরে পড়ে আসলাম। দেন প্রফেশনাল অর রেগুলেটরি মনিটরিং এন্ড ডিসিপ্লিনারি প্রসিডিওর, আমরা চ্যাপ্টার 10 এ পড়বো। যে প্রফেশনাল আপনাদের বলে দিলাম যে তোমরা সবাই অ্যাসাইনমেন্ট করো বা তোমরা পরীক্ষাটা দাও, বাট আমি ওটা মনিটর করলাম না, বা আমি জানি যে আপনাদের যে বয়স আপনারা একটু দেখে দেখে লিখতে পারেন, আর কি লিখতেছে আমাকে একটু দেখা, তো আমি গার্ড দিলাম না পরীক্ষার হলে, তাহলে আমি কোনো মনিটরিং ইয়ে রাখলাম না। আবার আমি দেখলাম কেউ নকল সহ ধরা পড়লো, বাট আমি তার এগেইনস্টে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিউর নিলাম না, তাহলে কি আমার ইয়েটা কাজ করে না। যেমন আপনারা যদি দেখ করেও পার পেয়ে গেছে, তাহলে কিন্তু অন্যায়ের ইয়েটা কমে যায়, মানে মানুষের যে ভয়টা সেটা কমে যায়। তারপরে প্রফেশন আরেকটা কি ব্যবস্থা রাখছে, এক্সটার্নাল রিভিউ। যেমন এটা আমরা চ্যাপ্টার 10 এ পড়বো। এখন যে এফআরসি আসছে, আপনারা তো নাম শুনছেন, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, যে আপনার প্রফেশন তো মনিটর করতেছেই, আবার এক্সটার্নালিও মনিটর করা হচ্ছে। তাহলে আইন দ্বারা অথবা প্রফেশনাল দ্বারা এই ধরনের এগুলো ব্যবস্থা রাখা হয়েছে, সেফগার্ড। আচ্ছা, তারপরে আসছে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আচ্ছা, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কি? এটা যদি আমরা কমার্স ব্যাকগ্রাউন্ড হই, তাহলে এটা তো আমরা বাচ্চাকালে পড়ে আসছি এবং এটাই আমাদের বেসিস। এই অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যদি না বুঝি, তাহলে তো আমাদের পানিতে ডুবে মরা উচিত। ওকে, প্রথমত কি অ্যাক্রুয়াল বেসিস, এটা নিয়ে কারো কিছু বলা লাগবে? আর আমরা জানি যে আমরা অ্যাকাউন্টিং করি অ্যাক্রুয়াল বেসিসে। এর একটা প্রিন্সিপাল কি গোয়িং কনসার্ন, যে আমরা ধরে নিই যে এই কোম্পানিটা সাবসিকুয়েন্ট ইয়ার্স গুলোতে কন্টিনিউ করবে। তারপরে আমার ডাবল এন্ট্রি বুক কিপিং থাকতে হবে। তারপরে আমার ফেইথফুল রিপ্রেজেন্টেশন থাকতে হবে, অ্যাকুরেসি এন্ড কমপ্লিটনেস থাকতে হবে। মানে ফেইথফুল রিপ্রেজেন্টেশন বলতে বোঝায় আমার ইনফরমেশনটা অ্যাকুরেটও হইতে হবে, আবার ইনফরমেশনটা কমপ্লিট হইতে হবে। কমপ্লিট মানে কি, যে অনেক সময় দেখা যায় যে কোনো ইনফরমেশনের শুধু অ্যাবাউটটা লিখে দিলে হয় না, এটার সাথে আপনাকে ডিসক্লোজার দিতে হয় বা ব্যাখ্যা দিতে হয়। বা আপনি একটা পিএনএল ব্যালেন্স শিট ইয়ে বানায় ফেললেন, বা আপনার কোম্পানির এগেনস্টে ট্যাক্স ধরেন মামলা আছে, ট্যাক্স ট্যাক্স অথরিটির মামলা আছে, বা আপনার কোনো জমি জমা নিয়ে মামলা চলতেছে, এগুলো যদিও আপনার নিউমেরিক্যাল ফিগারে বলা নাই, বাট এই ইনফরমেশন গুলো যদি ডিসক্লোজ না করেন, তাহলে আপনার কমপ্লিট ইনফরমেশন হবে না। কারণ এগুলো দেখেও অনেকে কি করতে পারে, আপনার ইনভেস্টমেন্ট নিতে পারে, যে কোম্পানির এটা মামলা চলতেছে, এটার তো খুবই সম্ভাবনা আছে হেরে যাওয়ার, তাহলে হেরে গেলে তাকে এত কোটি টাকা দিতে হবে, তাহলেই তো কোম্পানির ফিনান্সিয়াল অবস্থা খারাপ হয়ে যাবে। তো আপনাকে ডিসক্লোজার দিতে হবে। আচ্ছা, সাবস্টেন্স ওভার ফর্ম, এটা কি বলেন? রনিও তো কথা বলতেছে, খালিদ আছেন, বলেন সাবস্টেন্স ওভার ফর্ম মানে কি? খালিদ, অনন্যা, আপনি কি আছেন? সব ঘুম। ম্যাডাম আছি, শুনছি ম্যাডাম। কে খালিদ? না ম্যাম, সঞ্জয়। আমি সঞ্জয়, আপনাকে আমি ডাকি নাই, আমি জানি আপনি আছেন। যেমন অনন্যা, অনন্যাকে আমি লাস্ট 3 ক্লাস ধরে আমাদের ক্লাসে ডাকতেছি, ম্যাম বাট 3জন হুম বলেন। আমাদের ক্লাসে ম্যাম 3জন টিচারই হচ্ছে একটা বিনের। কিভাবে? আমি আর দুজনকে আমি শুনি নাই, আর দুজনকে ম্যাম 3জন
বললাম ম্যাম আপনি মামুন স্যার আর হচ্ছে আমি, মামুন ভাই আর একজন। ম্যাম আমিনুল স্যার। আমিন চারজন Ready. ম্যাডাম, চারজন। আপনি, আর কে, আরেকজন কে? মামুন স্যার, আমিন স্যার, মোশাররফ স্যার। ও মোশাররফ তো, রাইট, মোশাররফ তো এখানে না। সবচেয়ে পপুলার জি কে, জি জি ও আমিন আপনার ভাই না মামুন ভাই? ম্যাম সবাই দুইজনই টপ সবাই ম্যাডাম, টপ 10 সবাই। ম্যাম। এই সবাইকে বলছে, এটা হলো মোস্ট চালাক। যে দুইজন বলছে সেটাও ঠিক আছে। মামুন ভাই তো অ্যাসুরেন্স পড়াচ্ছে না, আর আমিন ভাই অ্যাকাউন্টিং। জি ম্যাম। আমি নিজেও আমিন ভাইয়ের ক্লাস করছি একবার বোধ হয়। জি ম্যাম একবার আউটস্ট্যান্ডিং তো করছি। প্রেজেন্টেশন। মামুন ভাইয়ের না আমিন ভাইয়ের? ম্যাম দুইজনেরই টোটালি অ্যামেজিং ম্যাম লেকচারগুলো। হুম, মামুন ভাই তো আপনার মানে অডিটের এত ভালো এক্সপিরিয়েন্স ভাইয়ার। ওকে, এখন আমি যেটা জিজ্ঞেস করতেছিলাম, সাবস্টেন্স ওভার ফর্ম মানে কি বলেন? আমি যাদের ডাকলাম এরা কই? শারমিন আপনি কি আছেন? শাম্মী আপনি কি আছেন? কে আপনি বললেন আছেন, আমি কি আপনাকে ডাকছি? সাজিয়া আপনি কি আছেন? দেখছেন আপনারা ক্লাসেই থাকেন না, সরকার লগ ইন করে বসে। ভেরি স্যাড, ক্লাসে আসেন না, বেটার। আচ্ছা, সাবস্টেন্স ওভার ফর্মটা হলো যে আপনার আইনত একটা জিনিস বোঝা যাচ্ছে যে আইনত আমি মালিক, বাট সুবিধা ভোগ করতেছে আরেকজন। যে সুবিধা ভোগ করতেছে তাকেই মালিক ধরে আপনাকে ওভাবেই অ্যাকাউন্টিংটা করতে হবে। যেমন ফাইন্যান্স লিজ, ফাইন্যান্স লিজে কি হচ্ছে, লেজর মালিক, ওনারশিপটা লেজরের কাছে থাকে, বাট লিজে কি দেখা যায় আপনার মোস্ট অফ দ্য ইকোনমিক লাইফের মানে ম্যাক্সিমাম পোর্শনটাই লিজি ইউজ করতেছে, লিজির কাছেই মালটা থাকতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে ওনারশিপ আরেকজনের কাছে থাকুক না কেন, আসলে মালিকের মতো ব্যবহার করতেছে লিজি। তো অ্যাসেটটা বুক হবে লিজির বইতে অ্যাসেট হিসাবে, সেটাকেই বলতেছে সাবস্টেন্স ওভার ফর্ম। তারপরে হচ্ছে আপনার আসছে ম্যাটেরিয়ালিটি। ম্যাটেরিয়ালিটি আপনি নিশ্চয়ই অডিটে যাইয়া 10 টাকার একটা ফাইন্ডিংস পায়া খুব লাফালাফি করবেন ম্যাম না। ওইটা যদি আরেকটু এক্সাম্পল দিয়ে আরেকটু এক্সপ্লেইন করতেন ম্যাম, এটা ক্লিয়ার হয়নি ম্যাম। কোনটা? ওই যে সাবস্টেন ওভার ফ্রম ম্যাম, যদি আরেকটা এক্সাম্পল দিতেন প্র্যাকটিক্যালি। এক্সাম্পল আসলে একটাই, যে আপনার ওই লিস্টটাই এক্সাম্পল হিসেবে সবচেয়ে ভালো। যে আপনার এই লাইনটাই দেখেন যে আপনার ইকোনমিক রিয়েলিটি একরকম আর লিগ্যাল ফর্মে রিয়েলিটি আরেক রকম। আপনার লেজরের কাছে জমি আছে, সেই জমিটা লিজিকে কি করলো, ইউজ করতে দিল। লেজরের কাছে একটা ট্রাক আছে, লিজি সেই ট্রাকটা কিনে নিল। এখন ট্রাকের আপনার ইউজফুল লাইফ হচ্ছে 20 বছর, লিজি কিনে নিল 18 বছরের জন্য। তাহলে কি হইলো, লিজি কিনে নিল না, লিজি লিজ নিল 18 বছরের জন্য। তার মানে কি, একটা ট্রাকের ইউজফুল লাইফ 20 বছর, তার 18 বছরই কে ইউজ করবে, লিজি। তাহলে মালিকানা আছে লেজরের কাছে ঠিকই, বাট অ্যাসেটটাকে মানে মালিকের মতো ইউজ করতেছে কে, লেজর না, লিজি ইউজ করতেছে। সো লিজির বইতেই সেই অ্যাসেটটা অ্যাসেট হিসাবে থাকবে, কারণ এখানে লিগ্যাল ফর্মে যাই দেখা যাচ্ছে না কেন, সাবস্টেন্স ওভার ফর্মে দেখা যাচ্ছে যে ইকোনমিক রিয়েলিটিতে যাচ্ছে যে আইনত সে মালিক হলেও ইউজ করতেছি আমি ওনারের মতো,
তাই ইকোনমিক রিয়েলিটিতে আমি আসলে ওনার, এই জন্য লিজির বইতেই কি থাকবে, এটা অ্যাসেট হিসাবে থাকবে। এটাই আপনার মানে লিজ এগ্রিমেন্টটাই হচ্ছে এটা সবচেয়ে ভালো এক্সাম্পল। বুঝলেন যে জিজ্ঞেস করছেন আমাকে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আচ্ছা, তারপরে আসছে ম্যাটেরিয়ালিটি। ম্যাটেরিয়ালিটি কি, যে আমি ধরুন কোটি টাকার ট্রানজেকশনের ব্যবসা বা কোম্পানি অডিট করতে গেছি, সেখানে যদি আমি 100-200 টাকার ফাইন্ডিংস নিয়ে পড়ে থাকি তাহলে কি হবে? জি ম্যাম। সেটা আমার কাছে ম্যাটেরিয়াল ইম্পর্টেন্স না। আবার 100-200 টাকাও ম্যাটেরিয়ালি ইম্পর্টেন্স হতে পারে। কখন বলেন তো? এই 100-200 টাকার যদি আপনার গাণিতিক এফেক্ট থাকে, মানে 100 টাকার, মনে করেন আপনি গ্রামীণ ফোন বা রবি অডিট করতে গেছেন, মনে করেন এটা কিন্তু আমি মানে কোনো ইয়ে থেকে বলতেছি না। ধরেন আপনি সিস্টেমে কি দেখছেন, বা কোনো একটা ব্যাংক অডিট করতে গেছেন, আপনি সিস্টেমে কি দেখছেন যে ওরা ইন্টারেস্ট, ধরেন ইন্টারেস্ট যখন চার্জ করবে, ইন্টারেস্ট যখন আপনাকে দিবে বা কাকে দিবে, যে টাকা রাখে ব্যাংকে, বা যে ফোন ইউজ করে তার টাকা কাটবে, দুইটা ঘটনা। তো যখন ইন্টারেস্ট দিবে তখন দেখতেছেন কি সিস্টেম 5 টাকা করে বা 1 টাকা করে কম দিচ্ছে, আপনার ক্যালকুলেশনে দেখলেন। কারণ 1 টাকাটা আপনার কাছে কি ইমম্যাটেরিয়াল। বা আপনার যদি কোটি গ্রাহক হয়, তখন যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে এফেক্টটা কি, ম্যাগনিটিউডটা কি অনেক বেশি না? তখন সেটা কিন্তু আপনার জন্য ম্যাটেরিয়াল ফাইন্ডিংস হয়ে যাবে। সেরকম আপনার এই ফোনের ইয়েতে যদি দেখেন যে আপনাকে 30 সেকেন্ডে বা 40 সেকেন্ডে বা 20 সেকেন্ডে ইয়ে ধরার কথা, কি জানি বলে না জিনিসগুলোকে, ওই যে স্লট, যে 1 সেকেন্ড কথা বললেও 20 সেকেন্ডের টাকা কাটবে, এরকম দিলে ওখানে দেখলেন যে না, আসলে 20 সেকেন্ড না, সে 18 সেকেন্ডেই টাকা কেটে ফেলতেছে। তাহলে এই করে করে সে বাঁচাইতেছে, মনে হইতেছে এটা খুবই ইম্যাটেরিয়াল অ্যামাউন্ট, বাট আপনি যখন তাদের নাম্বার অফ সাবস্ক্রাইবার দিয়ে মাল্টিপ্লাই করতেছেন, ম্যাগনিটিউডটা যখন দেখতেছেন, তখন কিন্তু হয়ে যাইতেছে এটা অনেক ম্যাটেরিয়াল ফিগার। বুঝছেন জি ম্যাম। একটা জিনিস? আর হচ্ছে আমরা যখন অডিট করতে যাব, আমরা একটা ম্যাটেরিয়ালিটি সেট করি, এটা আমাদের টার্নের 10% ধরেন, 10% 10 হলে, লাখ টাকা? হ্যাঁ, না এটা এক এক কোম্পানির নেচার তো এক এক রকম। তাহলে মানে আপনি করতে পারেন যে 10% বা 5%, ম্যাডাম বা এটা স্ল্যাবে ধরতে পারেন। এটা কি হাইয়েস্ট ম্যাম 10 লাখ সর্বোচ্চ? না না, কোনো 10 লাখ টাকা কিছু নাই। এটা আপনি ইয়েতে পাবেন, অডিটিং স্ট্যান্ডার্ডের মধ্যেই আছে, আপনার ওই যে স্ল্যাবটা আছে, যে আপনি কত, বা এটা আপনাদের ফার্মেরও আছে, যে কত টাকার কত হইলে কত পার্সেন্ট ধরবেন, যে 10 লাখ পর্যন্ত 5%, 1 কোটি টাকা পর্যন্ত 10% ম্যাটেরিয়াল ধরবেন। এভাবে ধরে ধরে একটা ম্যাটেরিয়াল ক্যালকুলেশন করবেন যখন প্রথমে অডিটে যাবেন সেখানে। তো এটা যদি আপনার টার্নওভার কোম্পানি হয় তাহলে টার্নওভার উপর করবেন, আর যদি দেখেন যে না এখানে ফিক্সড অ্যাসেট বা ইয়ে বেশি ক্যাপিটাল ইন্টেন্সিভ, তাহলে আপনি ফিক্সড অ্যাসেটের অ্যামাউন্টের উপরে ম্যাটেরিয়ালিটিটা দেখবেন। এটা আপনাকে কি হেল্প করবে, যে আপনি যখন কোনো অবজারভেশন পাচ্ছেন, এই যেমন বললাম যে আপনার হয়তো ম্যাটেরিয়ালিটি সেট হয়েছে 1 কোটি টাকা, আপনি অবজারভেশন পাইছেন 2 টাকা, বাট আপনি দেখলেন যে এই 2 টাকা তো একটা জিনিসে পাইছি, একটা অ্যাকাউন্টে পাইছি, এই ব্যাংকের তো এত লাখ অ্যাকাউন্ট, তাহলে এই 2 টাকা যদি সবার জন্য হয় তাহলে তো সে বছরে এত কোটি কোটি টাকা ইন্টারেস্ট কি ডিপোজিটারকে কম দিচ্ছে। তাহলে এটা অবশ্যই আপনার ম্যাটেরিয়াল ফিগার কি এক্সিড করে ফেললো, তো এটা আপনার একটা সিগনিফিকেন্ট অবজারভেশন হয়ে গেল। আবার যেরকম আপনার ফোনের ইয়ের কথা বললাম, যেরকম যদি এরকম 2 সেকেন্ড করে করেই করতে থাকে, তাহলেও আপনার সাবস্ক্রাইবার দিয়ে অনেক চলে আসে, তখনও দেখবেন সেটা আপনার ম্যাটেরিয়াল ফিগারকে কি করছে, এক্সিড করে ফেলছে। ম্যাটেরিয়ালি করে যে আপনি যখন কোনো একটা অ্যামাউন্টের অবজারভেশন পাবেন, সেটা নিয়ে আপনার ফার্দার আসলে কতটুকু সময় দেওয়া উচিত, কতটুকু কাজ করা উচিত, কতটুকু টাইম ডিপ্লয় করা উচিত, সেগুলোর উপর ইয়ে করবে। আপনি দেখলেন যে একটাই একটা 10 টাকার একটা ভুল হয়েছে, বা 10,000 টাকার একটা ভুল হয়েছে, বা একটা ক্লারিক্যাল এরর হয়েছে, সেটা নিয়ে আপনার এত মাথা না ঘামাইলেও এটা ওয়ান টাইম একটা জিনিস হয়। বুঝছেন? জি ম্যাম, আমাদের কাইন্ডলি কি একটু ব্রেক দেওয়া যাবে কি ম্যাম? অবশ্যই দেওয়া যাবে, ক্লাস তো 10টা পর্যন্ত, ভালো কথা বলছেন। কতক্ষণ দিব বলেন? 15 মিনিটের কতক্ষণ দিব শুনি নাই। 15 মিনিট দেন না।
ম্যাম 9:15-তে আসি 15 আমরা। মিনিট ম্যাম 9:02 বাজে, আমরা 15-তে ঠিক আসবো আছে, কি? 9:15-তে। আর যারা ক্লাসে নাই তারা প্লিজ চলে যান, আর আইসেন না, শুধু শুধু লগ ইন করে আসেন। ওকে, 9:15। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম।